2 বছর আগে যে মানুষটাকে চোখের সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে দেখেছে, সেই প্রিয় মুখটিকে ভার্সিটির নিউ প্রফেসর হিসেবে দেখে থমকে যায় খুশবু। 2 চোখ ঝাপসা হয়ে আসছে। অসহনীয় এক যন্ত্রণা দাঁড়িয়ে থাকা যেন কষ্টকর। তার সাথে পুরনো কিছু মনোমুগ্ধকর স্মৃতির সাথে সেই হৃদয় বিতরক মুহূর্তের ঝাপসা স্মৃতি চোখের সামনে আসতেই চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। Hello everyone. Let's me introduce your new professor Aid Khan, Department of English. গম্ভীর সেই একই রকম কণ্ঠস্বর শুনে থমকে যায় খুশবু। কিন্তু নামটা ওর কানে বারবার বাজতে থাকে। নিজেকে কেমন ছন্নছাড়া অগোছালো লাগছে। মানুষটার মুখের দিকে তাকিয়ে কোনো রকম আর নিজেকে সামলাতে না পেরে ব্যাগটা কাঁধে তুলে নিয়ে এক ছুট্টে ক্লাসরুম থেকে পরিত্যাগ করে খুশবু। ফার্স্ট ডে ভার্সিটিতে নিউ টিচার হিসেবে সেলফ ইন্ট্রোডিউস দেওয়ার সময় এভাবে একজন স্টুডেন্টকে বের হয়ে যেতে দেখে ইনসাল্টেড ফিল করে প্রফেসর আইদ খান স্যার। মুহূর্তের মাঝেই চোখ মুখের রং পাল্টে যায়। নিজেকে কোনো রকম কন্ট্রোল করে সবার সামনে টুকটাক আলাপ পরিচিতার মাঝে লেকচার শেষ করে ক্লাসরুম থেকে বের হয়ে যায়। বাসায় আসতেই লিভিং রুমে কয়েকজন মানুষের আনাগোনা দেখে অসহ্য যন্ত্রণা লাগে খুশবুর। তাই কোনো মতে কাউকে না দেখার ভান করে নিজের রুমে আসতে নিলেই খুশবুর মামাতো ভাবি রিমি একটা ব্যাগ হাতে করে এসে বলে, কি ব্যাপার রায়বাঘিনী ননদিনী, দেখেও যে দেখছো না, এখনই এই অবস্থা, আর বিয়ের পর তো চিনতেই পারবে না। রিমি ভাবির দুষ্টুমি স্বরে বলা কথা শুনে খুশবু জোরপূর্বক হেসে বলে, মাথায় ব্যথা করছে ভাবি, ভার্সিটি থেকে আসছি, বুঝতেই তো পারছো। তোমরা কখন আসছো, আর বিয়ের কথাই বা আসছে কেন? লাস্ট কথা শুনে রিমি ভাবি হো হো করে হেসে ওঠে। খুশবুর কাছে সব কিছুই কেমন যেন বিষাদ লাগতেছে। তাও মুখে জোরপূর্বক হাসি টেনে ভাবির হাসার কারণ বোঝার চেষ্টা করছে। এর মাঝে রিমি ভাবি হাসি থামিয়ে হাতের ব্যাগ থেকে একটা লাল টুকটুকে কাতান শাড়ি বের করে বেডের উপর রেখে শাড়ির সাথে ম্যাচিং পেটিকোট আর গোল্ডেন ব্লাউজ খুশবুর হাতে জোর করে ধরিয়ে দিয়ে ওকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ঠেলে ওয়াশরুমে পাঠায়। এদিকে খুশবু ওয়াশরুমে এসে শাওয়ার ছেড়ে দিয়ে শাওয়ারের নিচে বসে এতক্ষণের ধরে রাখা কান্না হু হু করে জোরে কেঁদে ওঠে। ও এতটাও বাচ্চা না, কয়েকদিন পর অনার্স সেকেন্ড ইয়ারে ফাইনাল দিবে, আর সে এসব বুঝতে পারবে না। কয়েকদিন ধরে খেয়াল করেছে বাসায় ওর অগোচরে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা চলছে ওর বাবা মায়ের মধ্যে। আর আজকে এখন আবার রিমি ভাবির কাজে খুশবুর অজানা ভয়ে বুকটা কেঁপে ওঠে। বেশ কিছুক্ষণ কান্নাকাটির পরে রিমি ভাবি পরপর কয়েকবার দরজা ধাক্কালে খুশবু তাড়াতাড়ি শাওয়ার শেষ করে ব্লাউজ পেটিকোট পরে গায়ের উপরে টাওয়াল দিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসে। ওকে আসতে দেখে রিমি ভাবি ওর দিকে শাড়ি নিয়ে গিয়ে নিজে হাতে পরাতে শুরু করে। শাড়ি পরাতে পরাতেই হুট করে রিমির কিছু একটা মনে হতেই খুশবুর দিকে তাকিয়ে ওকে কেমন পুতুলের মতো দাঁড়িয়ে থাকতে দেখে বলে, খুশবু, তুমি তো একবারও জিজ্ঞেস করলে না তোমাকে শাড়ি পরাচ্ছে কেন, আর আমরা সকলেই বা এখানে আসছি কেন? বলার হলে তো তোমরা আগেই বলতে। এখন আর শোনার ইচ্ছাও নেই, কারণ আমার ইচ্ছার উপরে তো আর কিছু থেমে থাকবে না। খুশবু ফিচেল হেসে কথাটা বললে বাইরে থেকে রিমির ফুপু শাশুড়ি মানে খুশবুর মা রমেশা বেগম তাড়া দিলে রিমি আর কথা না বাড়িয়ে খুশবুকে নিজের মতো করে তৈরি করে খুশবুর মাথায় শাড়ির আঁচলটা টেনে দিয়ে লিভিং রুমের দিকে আগায়। রিমি কানে কানে সবার উদ্দেশ্যে সালাম দিতে বললে খুশবু কারো দিকে না তাকিয়ে আস্তে করে সবার উদ্দেশ্যে সালাম দেয়। সোফায় বসা পাত্রপক্ষের 3জন পুরুষ আর 2জন মহিলার ভিতরে সবাই এতক্ষণ উৎসুক হয়ে খুশবুর দিকে তাকিয়ে থাকলো একজন ব্যক্তি এখন পর্যন্ত মাথা তুলে তাকায়নি, এমনকি খুশবুর সালাম দেওয়ার পরও। রিমি খুশবুকে সামনের সোফায় বসিয়ে নিজেও পাশে বসে, কারণ খুশবু ওর হাতটা শক্ত করে
আঁকড়ে ধরে আছে। পাত্র পক্ষের সাথে খুশবুর বাবা মার আর মামাতো ভাইও আছে। বিয়েটা মূলত খুশবুর মামাই আনছে। খুশবুর মামা আর ছেলের বাবার বন্ধুত্বের সূত্র ধরে পাত্রপক্ষের পক্ষ থেকে পাত্রের মা বললেন, তোমার নাম কি মা? জান্নাতি খুশবু। কয় ভাই বোন তোমরা? জি, 2 ভাই বোন। ভাইয়া বড়? জি। ভাইয়াকে তো কোথাও দেখছি না। ভদ্রমহিলা এতগুলো প্রশ্ন শুনে খুশবুর মাথাটা হালকা উঁচু করে ওনার দিকে একবার তাকিয়ে আবার মাথাটা নিচু করে নেয়। এদিকে ওনার লাস্ট প্রশ্ন শুনে খুশবুর বাবা খোরশেদ তালুকদার বলেন, ছেলে বাইরে আছে, কিছুক্ষণের মাঝে চলে আসবে। ঠিক তখনই খুশবুর ভাই ওখানে প্রবেশ করে। ওখানে এসে মানুষ আসার কারণ বুঝতে পেরে তার মেজাজ খারাপ হয়ে যায়। তারপরও ভদ্রতার সুযোগ সবার উদ্দেশ্যে সালাম দেয়। হঠাৎ একটা পুরুষালী গলায় সালাম শুনে এবার সবার সাথে পাত্র নিজেও এদিকে তাকায়। দুজনেই দুজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে অস্বস্তিতে পড়ে যায়। ভার্সিটির একই ডিপার্টমেন্টের নিউ প্রফেসর হিসেবে আজকে যার সাথে আলাপ পরিচয় হলো, তাকে নিজের বোনের পাত্রের জায়গা দেখে দুজনে একটু বিব্রত বোধ করে। খুশবুর ভাই রিদান তালুকদার নিজেও ওই ভার্সিটির প্রফেসর। খুশবু এতক্ষণ পর ভাইয়ের কণ্ঠস্বর শুনে চোখ তুলে পাত্রের জায়গায় নিউ ডিপার্টমেন্টের নিউ প্রফেসর আইদ খানকে দেখে থমকে যায়। মুহূর্তের মাঝে চোখ ছলছল করে ওঠে। আইদও একটু বিব্রত বোধ করে। রিদানের থেকে চোখ ফিরিয়ে নিয়ে সামনে তাকাতেই খুশবুর সাথে চোখাচোখি হয়ে যায়। ওর চট করেই মনে হয় এটা ওই মেয়ে না যে ওর ক্লাস থেকে বের হয়ে গেছিল, আর ও ব্যাপারটাই ইনসাল্ট ফিল করেছিল। আর এখন কিনা ওই মেয়েরই ওর সামনে পাত্রীর জায়গায় বসে আছে। তার মানে এর জন্যই কি মেয়েটা তখন তাড়াহুড়ো করে বের হয়ে আসছিল? ও নো, শেষ পর্যন্ত বাবা মা আমার জন্য নিজের স্টুডেন্টকে সিলেক্ট করলো। আইদ খান এসব ভাবনায় ব্যস্ত, আর খুশবু আইদ খানকে নিজের দিকে ভুরু কুঁচকে তাকিয়ে থাকতে দেখে অজান্তেই ওর চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। খুশবুকে এভাবে কান্না করতে দেখে আইদ সাথে সাথেই ওর থেকে চোখ ফিরিয়ে নিয়ে মনে মনে ভাবে, মেয়েটা কি বিয়েতে রাজি না? বড়দের সবার আলোচনার মাধ্যমে খুশবু জানতে পারে আজকে বিয়েটা পড়িয়ে রাখবে। কথাটা কর্ণপাত হতে খুশবু চমকে ওর ভাইয়ের দিকে তাকায়। বোনের কাতর দৃষ্টি দেখে রিদানেরও ওর বাবার উপর রাগ হয়ে যায়। শুধু মানুষজনের সামনে সিন ক্রিয়েট করতে চাচ্ছে না জন্য রিয়াদ দাঁতে দাঁত চেপে বসে থাকে। রিমিকে ইশারা করলে রিমি খুশবুকে ওখান থেকে নিয়ে চলে যায়। আর এদিকে রিদান ওর বাবাকে সাইডে ডেকে বলে, বাবা, এসব আর মানে কি? চেনা নেই জানা নেই, হুট করে এমন বিয়ে। আর সবচেয়ে বড় কথা, আইদ খান আমার কলিগ টিচার আর খুশবুর ইউনিভার্সিটির প্রফেসর, আর সেখানে ওদের দুজনের বিয়ে কিভাবে সম্ভব? আর তোমাকে আমি আগেই বলেছি, এত আগে খুশবুর বিয়ের পক্ষে আমি না, অন্তত ওর অনার্সটা তো শেষ হোক। শোনো রিদান, আইদ তোমাদের ইউনিভার্সিটিতে আজকেই জয়েন করেছে। তার আগে থেকে তোমার মামার সাথে আইদের বাবার বিয়ের ব্যাপারে সব কথা হয়েছিল। ছেলেটা দেখতে শুনতে বা তার কেরিয়ার বলো, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলো, কোনো দিক থেকে তোমার খারাপ মনে হচ্ছে? তারপরেও আমার মনে হয় তাড়াহুড়ো করে বিয়ে ডিসিশন না নেওয়াই ভালো। আর খুশবুর মতামত তো জানতে হবে। নিজের ভালোটা তো নিজেই করতে গিয়ে দেখেছো, তার পরিণতি অন্তত আমার মেয়েটার ভালোটা আমাকেই করতে দাও। বাবা হয়ে মেয়েকে নিশ্চয় কোনো উপাতে দান করবো না। বাবার কথার প্রতি উত্তরে রিদান আর কিছুই বলতে পারে না। রিদানের এখনই বোনের বিয়ের ব্যাপারে মত ছিল না, এর জন্য বাবার সাথে কথা কাটাকাটিও হয়েছিল। তাই ও এই বিয়ে সম্পর্কে আগে থেকে কিছুই জানতো না। কিছুক্ষণ আগে খুশবু আর আইদের বিয়েটা সম্পূর্ণ হয়। কবুল বলার সময় খুশবুর গলাটা কেঁপে কেঁপে উঠতেছিল, দম বন্ধ হয়ে আসছিল। ভাই এসে কাঁধে ভরসার হাত দিলে খুশবু চোখ বন্ধ করে কবুল বলে দেয়। আর এতক্ষণ বিয়ের সব কার্য সম্পূর্ণ হলেও আইদের বারের জন্য খুশবুর দিকে চোখ তুলে তাকায়নি পর্যন্ত, শুধু গম্ভীর স্বরে কবুল বলে রেজিস্ট্রি পেপারে সিগনেচার করে দেয়।
আজ প্রায় এক সপ্তাহ পর ক্লাসে এসে আইদের সাথে দেখা হয় খুশবুর। আইদকে ক্লাসে ঢুকতে দেখে খুশবু ওর থেকে চোখটা নামিয়ে নেয়। মানুষটিকে দেখে খুশবুর মন ঘৃণায় জর্জরিত হয়ে ওঠে। এই মুখটা ওর অনেক প্রিয়, কিন্তু এই সামনের ব্যক্তিটা বিয়ের প্রথম রাতেই ওর কাছে ঘৃণিত ব্যক্তি হয়ে ওঠে। একটা মানুষ এতটা বিকৃত মস্তিষ্কের হলে বিয়ের প্রথম রাতে একটা অজানা মেয়ের উপর অধিকার ফলায়। মেয়েটার এত মত আছে কিনা জানার প্রয়োজনটুকু পর্যন্ত মনে করেনি। আইদ এক টানা 1.5 ঘন্টা লেকচার দিয়ে ক্লাসরুম থেকে বের হয়ে চলে যায়। এর মাঝে একবারও খুশবুর দিকে তাকানোর প্রয়োজনটুকু মনে করেনি। খুশবু ভেবে পায় না একটা মানুষ কতটা নিকৃষ্ট হলে বিয়ের প্রথম রাতেই বিনা শব্দ ব্যয়ে স্বামীর অধিকার ফলিয়ে নিরুদ্দেশ হয়ে যায়। এর জন্য মানুষ বলে শুধু শিক্ষিত হলেই কেউ প্রকৃত শিক্ষিত হয়ে ওঠে না। আর এদিকে আইদ চলে যেতে খুশবুর বেস্ট ফ্রেন্ড বন্যা খুশবুকে অন্যমনস্ক দেখে পাশ থেকে ধাক্কা মেরে বলে, কি রে খুশবু, কোথায় হারালি? আর পুরো এক সপ্তাহ ক্লাস ব্ল্যাঙ্ক দিলি কেন? তুই তো এমনি এমনি ক্লাস মিস দেওয়ার মেয়ে না। না মানে ওই আর কি, শরীরটা ভালো ছিল না। খুশবু কথার মাঝে খুশবুর ভাই রিদান ক্লাসে প্রবেশ করলে সবাই উঠে দাঁড়ায়। বন্যা রিদানের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। খুশবুর কাছে এটা নতুন কিছু নয়। অন্য দিন নিজের বেস্টির কাণ্ডে খুশবু ওর আড়ালে মুখ টিপে হাসলেও আজকে আর এসব দেখেও ওর হাসি পায় না। বেচারি ওর ভাইয়ের উপর যে বড়সড় ক্রাশ খেয়ে আছে তা বুঝতে খুশবুর আর বাকি নেই। খুশবুর মাঝে মধ্যে মনে ওর ভাই বন্যা শুধু সাময়িক ক্রাশই না, বন্যা সত্যি ওর ভাইকে নিয়ে কিছু ফিল করে, কিন্তু নিজের ভাইয়ের অতীত ভেবে বন্যা আর এই নিয়ে কিছু ভাবতে চায় না। ভাই আসবো? ভার্সিটি থেকে বিকেলে বাসায় এসে ফ্রেশ হয়ে মাত্রই বেডের উপর আশ্রয় হয়ে বসে আইদ, আর ঠিক তখনই দরজার কাছে নিজের বড় বোন আইদা কফি হাতে নিয়ে উক্ত কথাটা বলে। বোনকে দেখে আইদ ঠিকভাবে উঠে বসে বলে, আমার রুমে আসতে নিশ্চয়ই আমার কোনো পারমিশন লাগবে না আপা? আগে থেকে অভ্যাস করে নিচ্ছি ভাই। 2 দিন পর যখন তোর বউ আসবে তখন তো হুঠাৎ রুমে এভাবে ঢুকতে পারবো না। তোরা তো প্রাইভেট টাইমও স্পেন্ড করতে পারিস। আইদের দিকে কফিটা বাড়ি দিয়ে পাশে বসে উক্ত কথাটা বললে আইদ বড় বোনের মুখে এমন কথা শুনে একটু অস্বস্তি বোধ করে। ভাইয়ের অস্বস্তি বুঝতে পেরে আদিবা মুখ চিপে হাসতে থাকে। বোনকে এভাবে হাসতে দেখে আইদ ওখান থেকে উঠে যেতে লাগলে আদিবা হাত ধরে বসিয়ে দিয়ে বলে, আইদ, তোর সাথে কথা আছে। বলো। দেখ ভাই, খুশবু তোর ওয়াইফ, তোর বিয়ে করাবো। হাজবেন্ড হিসেবে ওর সব দায়িত্ব তোর। তুই তোর দায়িত্ব এড়িয়ে যেতে পারিস না। আর কিছু? হেয়ারি করিস কেন? আমি সিরিয়াসলি বলছি, ওর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা কর, ভালোবাসার চেষ্টা কর। ভালোবাসা এতই সহজ আপা? তোমাদের কথা মতো আমিও মানিয়ে নিতে চেয়েছিলাম, কিন্তু বিয়ের প্রথম রাতেই ঘনিষ্ঠ মুহূর্তে যে বারবার অন্য পুরুষের নাম নেই, যার মনে অন্য কেউ, তার সাথে কিভাবে মানিয়ে নেব বলো? তাও এমন একটা নাম 12 কয়েক উচ্চারণ করছে যা আমার হৃদয় ক্ষত বিক্ষত করে দিছে। ভাই, এত কি ভাবছিস? কিছু না আপা, ভীষণ টায়ার্ড লাগছে, একটু রেস্ট নিব। আচ্ছা ভাই, তুই রেস্ট নে। বলেই আদিবা রুম থেকে বের হয়ে যায়। আদিবা চলে যেতেই আইদ এর বিয়ের দিনকের সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা মনে হয়। বিয়ের কিছুক্ষণ আগে নিজের দুলাভাইয়ের মুখ থেকে আরেকটা চরম সত্যির মুখোমুখি হয় আইদ, যখন আর ওই বিয়েটা ভাঙা ওর পক্ষে সম্ভব ছিল না, যার সমস্ত রাগ গিয়ে পড়ে খুশবুর উপর। তাই তো বিয়ের প্রথম রাতেই অমন একটা নিম্ন কাজ করে ফেলে। এদিকে খুশবু রুমের ব্যালকনিতে বসে একটা বই পড়ছিল। সে সময় ওর ফোনটা ভাইব্রেট করে উঠলে খুশবু ফোনটা হাতে নিয়ে দেখে ওর ননদ আদিবার ফোন। ননদ আর শাশুড়ি মাঝে মধ্যে কল দিয়ে খোঁজ খবর নেয়। দুজনেই অনেক মিশুক, কিন্তু শাশুড়ি কিছুটা অসুস্থ। খুশবু ফোনটা রিসিভ করে সালাম দিলে আদিবা সালামের প্রতি উত্তর করে বলে, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি। আপনি কেমন আছেন?
আমিও ভালো আছি। কি করছিলে? তেমন কিছু না আপু, এই বসেছিলাম আর কি। নিধি কেমন আছে? আদিবার 4 বছরের পিচ্চি মেয়ে নিধি। সে তো খুব আনন্দে আছে। মামুনিকে তার খুব পছন্দ হয়েছে, এমনকি বায়নাও ধরেছে মামুনিকে দেখতে যাবে বলে। অনেক কিউট বাচ্চাটা, নিয়ে আসেন না। আচ্ছা দেখি। বলে আর টুকটাক কথা বলে আদিবা ফোন রেখে দেয়। পরের দিন ভার্সিটির ক্যাম্পাসে বন্যা বসে আছে। ও মূলত খুশবুর জন্য ওয়েট করছে। খুশবু এখনো আসেনি। কিছুটা দূরে রিদানকে আসতে দেখে বন্যার চোখ মুখ চিকচিক করে ওঠে। ও আস্তে ধীরে সেদিকে এগিয়ে যায়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। গম্ভীর স্বরে সালামের প্রতি উত্তর করে রিদান ওখান থেকে চলে যায়। এদিকে ওর যাওয়ার পানে চেয়ে বন্যার মুখটা অমাবস্যার ন্যায় অন্ধকার ধারণ করে। খুশবু কিছুটা দূর থেকে বন্যাকে লক্ষ্য করে আর ভাইয়ের যাওয়ার পানে তাকিয়ে বন্যার কাছে এগিয়ে এসে বলে, কবে থেকে? মানে? একদম ঢং করবি না। আমি কি বলছি ঠিকই বুঝতে পারছিস, তাই সরাসরি উত্তর দে। জানি না দোস্ত, কিভাবে ওনার প্রতি এতটা দুর্বল হয়ে গেলাম আমি নিজেও জানি না। আর সে তো পাত্তাই দেয় না। কারোর বিষয় না জেনে তার প্রতি তোর এতটা উইক হওয়া মোটেও ঠিক হয়নি। কি বলছিস? ক্লিয়ার করে বল। এখন সময় নেই, পরে বলবো। ক্লাসে চল, ক্লাস শুরু হয়ে যাবে। ক্লাস শেষে খুশবু ভাইয়ের অফিস রুমের দিকে আগায়। ভাইয়ার আর ক্লাস না থাকলেও একসাথে বাসায় চলে যাবে। বন্যা কিছুক্ষণ আগে চলে গেছে আর খুশবুও পার্স আনতে ভুলে গেছে। রিক্সা ভাড়া দেওয়ার মতো টাকা ওর কাছে নেই, তাই ভাইয়ের সাথে যাওয়ার চিন্তা করে। আর ভাইয়ের কাজ থাকলে টাকা নিয়েও একাই চলে যাবে। সকালে ভাইয়ের সাথে আসে, কিন্তু যাওয়ার সময় খুব একটা একসাথে যাওয়া হয়ে ওঠে না। রিদানের এই ভার্সিটিতে জয়েন করা 1 বছর হলেও হাতে গোনা কয়েকজন টিচার ছাড়া তেমন কেউ জানে না খুশবু ওর বোন। তার মধ্যে বন্যাও একজন। খুশবু অফিস রুমের সামনে এসে কাচের দরজা দিয়ে ভিতরেটা উকি ঝুঁকি দিয়ে পেছন ঘুরে আইতকে দেখে চমকে যায়। আইত ব্ল্যাক শার্ট ব্ল্যাক প্যান্টের সাথে ইন করে পরা, আর প্যান্টের পকেটে এক হাত আর এক হাতে ফোন ধরে রেখে ওর দিকে তাকিয়ে আছে। আজকে আইত এর ক্লাস ছিল না, এর জন্য খুশবুর সাথে ওর দেখা হয়নি। খুশবু আইতকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সামনে ঘুরে দরজাটা টেনে বলে, মে আই কামিং স্যার? রিদান নিজ ডেস্কে বসে ফোন স্কল করতেছিল। বোনের কণ্ঠস্বর কানে যেতেই ফোন থেকে চোখ সরিয়ে বোনের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, কামিং। উফ ভাইয়া, তুমি যে মিষ্টি করে একটা হাসি দিলে না, তোমার বেস্টি দেখলে নির্ঘাত ছোটখাটো অ্যাটাক করতো। বেচারা তোমার প্রেমে। ভাইয়ের রাগের দৃষ্টি দেখে খুশবু মুখ ভার করে ওখানেই থেমে যায়। বোনকে মুখ ভার করে দাঁড়িয়ে থাকতে দেখে রিদান বলে, ক্লাস শেষ, বাসায় যাবে? হুম। রিদান নিজের হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখে 1:30। 1:30টার সময় ওর আর একটা ক্লাস আছে। 1:30টার সময় আমার একটা ক্লাস আছে খুশবু। 10 মিনিটে তো তোকে পৌঁছে দিয়ে আসতে আসতে ক্লাসটা শেষ হয়ে যাবে। একটু ওয়েট কর, আমি উবার ডেকে দিচ্ছি। তার প্রয়োজন নেই রিদান স্যার, আমি পৌঁছে দিচ্ছি। আমার আজকাল কোনো ক্লাস নেই। পেছন থেকে আইত কথাটা বললে খুশবু চমকে ওর দিকে তাকায়। আর রিদান ও মনে করে একসাথে টাইম স্পেন্ড করলে ওরা আস্তে আস্তে স্বাভাবিক হবে, তাই মুচকি হেসে বোনের মাথায় হাত বুলিয়ে ওখান থেকে চলে যায়। আইত খুশবুকে আসতে বলে দরজা পর্যন্ত গিয়ে খুশবুকে আসতে না দেখে ওকে স্ট্যাচু হয়ে আগের মতোই দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কি হলো, আসো। খুশবু চমকে ওঠে। আইতের দিকে ফ্যাল করে তাকিয়ে থাকলে আইত একটু তেজি স্বরে বলে, হে স্টুপিড গার্ল, শুনতে পাওনি? আসতে বলেছি আমি। ধমক খেয়ে খুশবু সুরসুর করে আইদের পেছনে হাঁটা শুরু করে। পার্কিং প্লটে এসে আশেপাশে একটু তাকিয়ে আইত কিছু বলার আগেই গাড়িতে উঠে বসে। বাবা, নেকি নায়িকার মতো আর আমাকে ড্রাইভার ভেবে তাও পেছনে বসতে চায়নি।
আইদ মনে মনে ভেবে গাড়ি স্টার্ট দিয়ে খুশবুর দিকে না তাকিয়েই বলে, সিট বেল্ট বেঁধে নাও। খুশবু সিট বেল্ট লাগাতে লাগাতে আইদ ড্রাইভ করতে করতে বলে, নিদ তোমার সাথে দেখা করার জন্য বায়না করছে। এই কথার প্রতি উত্তরে খুশবু কি বলবে কিছু ভেবে না পেয়ে চুপচাপ বসে থাকে। আইদ খুশবুর থেকে কোনো জবাব না পেয়ে আর চোখে একবার ওকে দেখে ড্রাইভিংয়ে মনোযোগ দেয়। খুশবুর বাসা থেকে ভার্সিটির দূরত্ব খুব একটা না, 20 মিনিটের মতো সময় লাগে। রাস্তায় জ্যাম পড়লে কখনো কখনো আধা ঘন্টা লেগে যায়। রাস্তায় জ্যাম না থাকায় 20 মিনিটের মাঝেই ওরা পৌঁছে যায়। খুশবুরে বিল্ডিংয়ের সামনে আইদ গাড়ি থামায়। 12 তলা বিল্ডিংয়ের 9 তলায় খুশবুদের ফ্ল্যাট। খুশবু আইদের দিকে একবার তাকিয়ে গাড়ি থেকে নেমে চলে যেতে গিয়ে আবারও কি মনে করে ফিরে এসে মাটির দিকে চোখ করে ওড়নার কোনা ধরে উসখুস করতে থাকে। আইদ ওকে এমন করতে দেখে বলে, কিছু বলবে? আপুকে বলেন নিধিকে নিয়ে আসতে। কথাটা বলেও খুশবু যাচ্ছে না দেখে আইদ বলে, আর কিছু? আপনি ভেতরে আসবেন না? আইদ কিছু না বলে কয়েক সেকেন্ড খুশবুর দিকে তাকিয়ে থেকে গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। খুশবু ব্যাপারটাতে হতবম্ব হয়ে যায়, যেন ও আসতে বলেই অপরাধ করে ফেলেছে। আমি যেন তার আশায় পথ চেয়ে বসে আছি। যত সব ঢং, শুধু ফর্মালিটি মেনটেন করে একবার না বললেও হয় না, তাই বলছি। নিজ মনে বিড়বিড় করতে করতে লিফটে উঠে আর একজনকে উঠে আসতে দেখে খুশবু একটু অস্বস্তি বোধ করে, অন্যদিকে তাকিয়ে থাকে। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি? ভালো আছি। হাজবেন্ড পৌঁছে দিয়ে গেল? বলে লিফট থেমে গেলে খুশবু তাড়াহুড়া করে নেমে যায়। ওর যাওয়ার দিকে তাকিয়ে ছেলেটা একটা দীর্ঘশ্বাস ছাড়ে। ছেলেটা খুশবুদের উপরের তলায় থাকে, নাম রিয়াদ। খুশবুদের ভার্সিটি থেকেই মাস্টার্স করেছে। যথেষ্ট ভদ্র সুশীল একটা ছেলে, বাবা মায়ের একটাই ছেলে। লেখাপড়ায় অত্যাধিক মেধাবী হওয়ায় ভার্সিটিতেও কম বেশি নাম ডাক আছে। খুশবুর অস্বস্তি হবার কারণ রিয়াদ ওকে পছন্দ করে আর মাসখানেক আগেই ওকে মনের কথা জানায়। খুশবু প্রতিউত্তরে ওকে বলেছিল, আপনি কেন, অন্য কাউকেই মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না, আমাকে ক্ষমা করবেন। তারপরেই যে হুটহাট এভাবে বিয়ে হয়ে যাবে কে জানতো। নিজের কথার সূত্রপাত ধরে নিজেই অস্বস্তি বোধ করে। খুশবু কলিং বেল দিলে ওর মা রোমানা বেগম কিচেন থেকে এসে দরজা খুলে দিয়ে ব্যস্ততা দেখিয়ে আবার কিচেনে চলে যায়। চারদিকে রান্নার সুঘ্রাণ ও মৌ মৌ করছে। খুশবু এসব নিয়ে না ভেবে নিজের রুমে গিয়ে আগায়। খুশবুদের নিজস্ব ফ্ল্যাট, খুব একটা বড়ও না আবার ছোটও না। রুচিশীল ফার্নিচার দিয়ে পরিপাটি করে সাজানো গোছানো ফ্ল্যাটটা। 4টা বেডরুমের অ্যাটাচ বাথরুম, ড্রয়িং, ডাইনিং স্পেস একসাথে হলেও বেশ বড়, আর পাশেই কিচেন। বেডরুমগুলো আকারে বড় বড়। খুশবু আর ওর ভাইয়ের রুমের সাথে অ্যাটাচ ব্যালকনিও আছে। ব্যালকনিটা খুশবুর অনেক পছন্দের একটা জায়গা। ফ্রি সময় বসে থাকতে পছন্দ করে। কখনো কখনো ব্যালকনির দোলনায় বসে বই পড়ে। খুশবু ভার্সিটি থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিল। বিকেলের দিকে ঘুমটা হালকা হতেই ড্রয়িং রুমে কিছুর কথার সূত্রপাত ধরে ফ্রেশ না হয়ে ফোলা ফোলা চোখ মুখ নিয়ে ড্রয়িংয়ে এসে আইদকে সোফায় বসে ভাইয়ের সাথে গল্প করতে দেখে তাজ্জব বনে যায়। নিধি খুশবুকে দেখে আইদের কোলের উপর থেকে উঠে মামুনি বলে ছুটতে গিয়ে খুশবুর কোমর জড়িয়ে ধরে। নিদ আসতে যাবে তো মাম, পড়ে যাবে তো। আমি পড়ি নাই তো মাম্মা। নিধির কথা শুনে আইদ কিছু না বলে মুচকি হাসে। আইদের হাসিটা নজরে যেতেই খুশবুর বুকের মাঝে চিনচিন করে ব্যথা শুরু হয়। নিধির কথা শুনে খুশবু ওর দিকে তাকায়। মামুনি আশায় তুমি খুশি হওনি? নিধি অভিমানী স্বরে কথা বললে খুশবু ওর সামনে হাঁটু গেড়ে বসে। মেয়েটা দেখতে দেখতে অনেক কিউট আর কথা বলে এত সুন্দর করে যে দেখেই আদর করে দিতে ইচ্ছে হয়। খুশবু নিধিকে জড়িয়ে ধরে ওর গালে চুমু দিতেই নিধির নাক মুখ ছিটকে বলে,
মামুনি, তুমি ঘুম থেকে উঠে ফ্রেশ না হয়ে আমাকে হামি দিলে? কথাটা শুনে খুশবু লজ্জায় শেষ। এইটুকু একটা মেয়ে ওকে এভাবে লজ্জা দিল, তা ওর মামার সামনে। শুধু এটুকুতে থেমে গেলে তাও মেনে নেওয়া যেত। সে লেকচার দেওয়ার ভঙ্গিতে হাতের আঙুল তুলে নিজের মতো বলতেই থাকে, তুমি জানো না, ঘুম থেকে উঠে ব্রাশ না করে হাম্মি দিতে হয় না, মুখে জীবাণু থাকে যা আমাদের অসুখ করে। বেবি, তুমি তো অনেক কিছু জানো, আমি এত বড় হয়েও এটা জানতাম না। খুশবু জোরপূর্বক হেসে উঠে দাঁড়িয়ে কথাটা বললে নিধি আবারও বলে, আমি জানি তো, বাবা ঘুম থেকে ফ্রেশ না হয়ে মাম্মামকে হামি দিলে মাম্মাম তো তাই বলে। কিন্তু জানো মামনি, বাবা না মাম্মামের কথা শোনে না, তাও মাম্মামকে হামি দেয়। আইদ আর রিদানকে এদিকে তাকিয়ে দেখে খুশবু তো একথা শুনে মাটি ফাঁক করে ভিতরে ঢুকে যেতে পারলে বাচ্চে। আইদ আর রিদান কথাটা শুনে আহাম্বক বনে গেছে। অস্বস্তিতে কেউ আর কারো দিকে তাকাতে পারছে না। কি হলো মামনি, কিছু বলছো না কেন? আমি ফ্রেশ হয়ে আসছি বলেই এক ছুটে নিজের রুমে চলে যায়। লজ্জায় অস্বস্তিতে খুশবুর যায় যায় অবস্থা। খুশবু চলে যেতেই নিধি ঠোঁট ফুলে আইদের সামনে গিয়ে বলে, মামা, মামনি এভাবে চলে গেল কেন? আমার ওই কথা কি মামনি রাগ করে ফিস হতে গেল? মামনি, তুমি এত কিউট, তোমার ওপর কি কেউ রাগ করতে পারে? তোমার মামনি একটুও রাগ করেনি। সত্যি বলছো আঙ্কেল? একদম 3 সত্যি। রিদানের কথা শুনে নিধি ছুটে এসে ওকে জড়িয়ে ধরে, 2 গালে চুমু দেয়। রিদান ঠোঁট চেপে হেসে বলে, মামনি, আমিও তো বাইরে থেকে এসে ফ্রেশ হইনি। এখন কি হবে আমার যদি অসুখ করে? নিধি কাদো কাদো মুখ করে কথাটা বললে আইদ বলে, কিছুই হবে না মাম, আঙ্কেল মজা করছে। সত্যি বলছো মামা? পজা আঙ্কেল। ছি, এভাবে বলতে নেই। আঙ্কেলকে সরি বলো। রিদান স্যার প্লিজ কিছু মনে করবেন না, বাচ্চা না বুঝে। রিদান উঠে দাঁড়িয়ে বলে, বাচ্চার সাথে কি আমাকেও বাচ্চা ভাবছেন? মামনি, একদম মন খারাপ করো না, আমি কিছু মনে করিনি। আমি ফ্রেশ হয়ে আসি, নিধিকে নিয়ে খুশবুর রুমে যান। আমাকে তুমি করে বলতে পারেন। সম্পর্কে আপনি খুশবুর বড় ভাই, এভাবে কথা বললে আমারই আনইজি লাগছে। তুমি নিজেও তো স্যার বলে সম্বোধন করো। সম্পর্কে বড় হলেও আমরা কিন্তু সমবয়সী, তাই তুমি আমাকে নাম ধরেই বলতে পারো। বয়স ফ্যাক্ট নয়, সম্পর্কে তো বড় নাম ধরে অসম্মান করার চেয়ে ভাইয়াটাই বেটার। আইদের কথা শুনে রিদান মুচকি হেসে ওর রুমের দিকে চলে যায়। ওর যাওয়ার দিকে তাকিয়ে আইদ ভাবতে থাকে, মানুষটার সাথে কথা বলে তার কোনো আচার আচরণে তো তাকে কোনো দিক থেকে খারাপ মনে হয় না। ডিপার্টমেন্টেও তো অনেক প্রশংসা রয়েছে, তাহলে এই মানুষটি। কি হলো বাবা, কিছুই তো খাচ্ছ না? খুশবুর মা কিচেন থেকে এসে কথাটা বললে আইদ জোরপূর্বক হেসে আপেলের এক টুকরো তুলে নিধির মুখে দেয়। আইদের এখানে দুপুরে এসে লাঞ্চ করার কথা ছিল, কিন্তু এই বিকেলে আসছে এর জন্য রোমেনা বেগম খাওয়ার জন্য সাধলেও কে আসছে জানালে ওর সামনে এক গাধা নাস্তা পরিবেশন করে। উনি আবার কিচেনে ছুটছিলেন পায়েসের বাটি আনতে। আইদ টুকটাক নাস্তা করে খুশবুর রুমের দিকে আগায়। রুমের দরজা খোলা দেখলেও আইদ দরজায় নক করে। খুশবু ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে একবারে পরিপাটি হয়ে ওয়াশরুম থেকে বের হয়। তখন নিধির কথা শুনে অনেক লজ্জা পায়। শুধু ফ্রেশ হওয়ার যেমন তেমন, ওকে দেখতেও তো কেমন ফকিন্নি লাগছিল। ঢিলে ঢালা কুচকানো জামা পরে দরজার আইদকে দেখে কিছু বলার আগেই নিধি দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরে খুশবুর সাথে এটা সেটা গল্প শুরু করে দেয়। আইদ খুশবুর সাজিয়ে গুছিয়ে পরিপাটি রুমটায় চোখ বুলিয়ে ওয়ালে এক সাইডে বুক সেলফে অনেক বই সাজানো দেখে বুঝতে পারে খুশবু বই পড়তে অনেক ভালোবাসে। আইদ বুক সেলফের বইগুলো দেখে তার মধ্যে থেকে একটা ইংলিশ বই নিয়ে পেজ উল্টে উল্টে দেখতে দেখতে সিঙ্গেল সোফায় বসে পড়তে থাকে। খুশবু বেডের এক
কানিতে বসে নিধির সাথে কথা বলতে আর চোখে আইদের দিকে তাকায়। যদিও কথা বেশি নিধি বলছে, ও শুধু ওর পাকা পাকা কথা শুনে তার দুই একটা প্রতি উত্তর করছে। শুনছি স্যারদের বিয়ে করলে জীবন তেনা তেনা হয়ে যায়। এরা নিজেরা তো সব সময় পরেই, আবার বউ স্টুডেন্ট হলে বউদের সব সময় পড়ার প্রেশারের উপর রাখে। এ নিয়েও তো মনে হচ্ছে এইরকম পার্সনই। কিভাবে গম্ভীর মুখে মনোযোগ সহকারে বই পড়ছে। বাসায় একটার অভাব ছিল, মনে হয় আরেকটা জুটলো। ভাইয়াও তো সব সময় বই নিয়েই পড়ে থাকে। এরা পারলে মনে হয় টয়লেটেও বই নিয়ে ঢুকলে বাঁচে। মামনি, তুমি আমার কথা না শুনে মামার দিকে তাকিয়ে আছো কেন? নিধির কথা শুনে খুশবু হচকচি ওঠে। আইদকে বই থেকে চোখ সরিয়ে এদিকে তাকাতে দেখে খুশবু বলে, নিধি বেবি, চলো দেখে আসি নানুমণি কি করছে। নিধিকে কোলে নিয়ে চলে যায়। আইস সেদিকে তাকিয়ে আবার বইয়ে মনোযোগ দেয়। ঘন্টা খানেক বই পড়ার পর বইটা বুক সেলফে রাখার সময় হাত লেগে কয়েকটা বই ফ্লোরে পড়ে যায়। বইগুলো তোলার সময় একটা চিরকুট পড়ে দেখলে চিরকুটটা খুলতে গিয়ে আবার কারো পার্সোনাল জিনিস না বলে দেখা ঠিক না বলে বইয়ের মাঝে রেখে দিতে গিয়ে চিরকুটের বের হওয়া অংশ একটা নাম দেখে চমকে ওঠে। নিধির কথা শুনে আইদ চট করে চিরকুটটা পকেটে পুরে নিয়ে বইগুলো বুক সেলফে ঠিকমতো গুছিয়ে রেখে দেয়। নিধিকে একাই আসতে দেখে আইদ পকেট থেকে ওর ফোনটা বের করে কার্টুন দেখতে দিয়ে ব্যালকনিতে গিয়ে অতি গোপনে চিরকুটটা পড়ে আবার পকেটে রেখে দেয়। খুশবু অনেকক্ষণ ধরে রুমে আসছে। ব্যালকনির দরজা খোলা দেখে আইদ ওখানে আছে বুঝলেও এতক্ষণ ধরে কি করছে বুঝতে পারছে না। রোমেসা বেগম এসে ডিনারের জন্য ডেকে গেছে। খুশবু বাধ্য হয়ে ব্যালকনিতে গিয়ে গলা খাকারি দিয়ে নিজের উপস্থিতি জানায়। আইদ খুশবুর দিকে ঘুরে তাকালে খুশবু অবাক হয়ে ওর দিকে তাকায়। মানুষটিকে কেঁদেছে, চোখ এমন লাল হয়ে আছে কেন? কিছু বলবে? আইদ সব সময়ের মতো গম্ভীর স্বরে প্রশ্ন করলে খুশবু নিজের ভাবনা থেকে বের হয়ে এসে বলে, আমু ডিনারের জন্য ডাকছে। আইদের খাবার ইচ্ছা না থাকলেও সবাই কি ভাববে ভেবে নিধিকে নিয়ে খুশবুর পিছে পিছে ডাইনিংয়ে আসে। ডাইনিং টেবিলে খুশবুর বাবা খোরশেদ তালুকদারকে দেখে সালাম দিলে কুশলাদি বিনিময় নিধিকে কোলের উপর নিয়েই বসে। রিদান এসে বসতে বসতে খুশবুকে উদ্দেশ্য করে বলে, তুই দাঁড়িয়ে আছিস কেন? বসে পড়। খুশবু চেয়ার টেনে বসে পড়ে। রোমেশা বেগম সবাইকে পরিবেশন করে দেয়। আইদা নিজের প্লেট বেশি কিছু নেয় না, নিধিকে খাইয়ে দিয়ে নিজে হালকা পাতলা খেয়ে উঠে পড়ে। আইদ চলে যেতেই রোমেশা বেগম মন খারাপ করে বলেন, রান্নাগুলো কি ভালো হয়নি? জামাই তো তেমন কিছু খেলোই না। আমু খেতে ইচ্ছে করেনি, খাইনি, এর জন্য এত আহাজারের কি আছে? খুশবু, এটা কেমন বিহেভ? আমি বেশ কয়েকবার লক্ষ্য করেছি তুমি তোমার আম্মুর সাথে মিসবিহেভ করো। বাবার কথা শুনে খুশবুর আর খাওয়ার ইচ্ছে না থাকলেও চুপচাপ প্লেটের খাবারটা শেষ করে ওখান থেকে উঠে যায়। খুশবু উঠে যেতেই রিদান বলে, বাবা, এভাবে না বললেও পারতে। তোমার সবকিছুতেই বাড়াবাড়ি না করলে হয় না? যেভাবে বিয়েটা দিয়েছো সবটা মানিয়ে গুছিয়ে নিতে একটু টাইম তো দাও। আমি কিছু বললেই তো আবার আমাকে কথা শোনাতে একদণ্ড ছাড় দাও না। আচ্ছা বাবা, আমার আজ এই অবস্থার জন্য শুধুই কি আমি দায়ী? কোনো না কোনো ভাবে তোমরা কি একটুও দায়ী না? নিজের জীবন নিজেই নষ্ট করে এখন আমাদের দোষারোপ করছো। আমি কি বলেছিলাম ওই মেয়েটিকে আইদকে দেখে খোরশেদ তালুকদার চুপ হয়ে যান। আইদও আর কাউকে বিব্রত না করে বলে, নিধি ঘুমিয়ে পড়ছে, অনেক রাতও হয়ে গেছে, আমি আসছি। ঘুমন্ত মেয়েকে এভাবে নিয়ে যেও না, থেকে যাও। আমি তো বিয়ানের সাথে কথা বলেই রাখছি, তোমার আজকে এখানেই থাকার কথা। না আন্টি, নিধ ঘুম ভেঙে গেলে আপুকে না পেয়ে কান্না করবে। আইদ যদিও জানে নিধি ওর কাছ থেকে মোটেও কান্না করবে না, তারপরেও মিথ্যা বলে সবার থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে আসে। লিফটে ওঠার সময় খুশবু দৌড়ে সামনে এসে দাঁড়ালে আইদ একটু চমকালেও বুঝতে না দিয়ে স্বাভাবিকভাবে দাঁড়ায়। খুশবু হাঁপাতে হাঁপাতে আইদের দিকে চকলেট বক্স বাড়িয়ে দিয়ে আইদ বুঝতে না পেরে প্রশ্নবিদ্ধ চাহনিতে ওর দিকে তাকালে খুশবু বলে, নিধির জন্য।
এই সামান্য একটা বিষয় বুঝতে না পেরে আইত নিজের মনেই হেসে খুশবুর বাড়িয়ে দেওয়া হাত থেকে চকলেট বক্সটা নিয়ে খুশবুকে টেক কেয়ার বলে চলে যায়। খুশবু সেদিকে তাকিয়ে থেকে ফিসলে হাসে। খুশবুর রুমে এসে স্টাডি টেবিলে বসতেই ওর চোখে একটা সাদা খাম চোখে পড়ে। একটা বইয়ের নিচে হাফ বের হয়ে আছিল। খুশবু খামটা নিয়ে কোনো লেখা খুঁজে না পেয়ে সন্দেহবশত খামটা ছিঁড়ে ভিতরে 1000 টাকার বেশ কয়েকটা নোট দেখে ওর বুঝতে অসুবিধা হয় না এটা কে দিয়ে গেছে। এভাবে এতগুলো টাকা দেওয়াতে খুশবুর প্রচন্ড রাগ হয়। টাকা আছে এর জন্য টাকার গরম দেখাবে নাকি? রেগে বিড়বিড় করতে করতে কত টাকা আছে না দেখে ডয়ারে রেখে দেয়। মাথা ঠান্ডা করতেই বই নিয়ে পড়তে থাকে। এক টানা 2 ঘন্টা পড়ার পর ঘাড় পিঠ লেগে গেলে খুশবু উঠে দাঁড়িয়ে কিছুক্ষণ পায়চারি করে। বুক সেলফের বইয়ের মাঝে একটা কাঙ্ক্ষিত জিনিস খোঁজার সময় শব্দ করে ফোনটা বেজে উঠল। খুশবু বিরক্তি হয়ে বেডের উপর থেকে ফোনটা নিয়ে বন্যার ফোন দেখে সব বিরক্তি নিমিষে উধাও হয়ে যায়। এই মেয়েটা ওর দুঃখ সময়ে নিজের বোনের মতো পাশে ছিল। অল্প দিনের বন্ধুত্বে কেই বা এতটা করে, কিন্তু বন্যা ওর জন্য অনেকটা করেছে। পাগলিটা ভাইয়া সম্পর্কে কিছু না জেনেই ভাইয়াকে ভালোবাসে। ইস, ভাইয়ার বিষাক্ত অতীতটা না থাকলে ওকে ভাইয়ার সাথে মিলিয়ে দিতাম। এসব ভাবতে ভাবতেই খুশবু কল রিসিভ করে সালাম দেয়। খুশবু জানতো ওপাশ থেকেও সালাম আসার পর ওকে আবার সালামের জবাব দিতে হবে, তারপরও দেয়, কারণ এমনটা ওদের প্রতিনিয়তই হয়। দোস্ত, ভালো লাগছে না। কেন রে, কি হয়েছে? ছোট আমাজানটাও কয়েকদিন ধরে বাড়ি নেই, বাইরেও ফাঁকা ফাঁকা লাগছে। তার উপর একটু ইতস্তত বোধ করে বলে, দোস্ত, আই অ্যাম ইন লাভ। খুশবু মুখ টিপে হেসে বলে, আই নো রিদান স্যার। খুশবু হাসছে। বুঝতে পেরে বন্যা মেয়েকে রাগ দেখিয়ে বলে, দোস্ত, আই এম সিরিয়াস। ঘুমা, অনেক রাত হয়েছে। এটা বলে খুশবু ফোনটা কেটে দেয়। খুশবুকে ফোন কেটে দিতে দেখে বন্যা রেগে বিড়বিড় করতে থাকে, কথাই বলবো না তোর সাথে। পেতনি কোথায় একটু হেল্প করবে, তা নয়তো ফোনটাই কেটে দিল। হেল্প নাই করুক, সান্ত্বনা স্বরূপ 2-1 বাণী তো বলবে। বন্যার সাথে কথা বলে ফোনটা রেখে খুশবু বেশ কিছুক্ষণ ধরে ওর কাঙ্ক্ষিত জিনিসটা খুঁজছে, কিন্তু না পেয়ে ও পাগলের মতো প্রতিটা বইয়ের পাতা উল্টে পাল্টে খুঁজে না পেয়ে বন্যাকে কল করে। বন্যা খুশবুর ফোন দেখে ইচ্ছে করে রিসিভ করে না। পিট পিট অধৈর্যের মতো কল আসতে দেখে বন্যাও একটু ভয় পায়। খুশবু তো এভাবে কল দেওয়ার মেয়ে না। এসব ভেবে বন্যা কল রিসিভ করার সাথে সাথেই ওপাশ থেকে কান্নার আওয়াজে ব্যতিব্যস্ত হয়ে বারবার কি হয়েছে জিজ্ঞেস করতেই খুশবু ফুপাতে ফুপাতে বলে, দোস্ত, আমি চিরকুটটা খুঁজে পাচ্ছি না, আমার অনেক কষ্ট হচ্ছে। রিল্যাক্স দোস্ত, হাইপার হোস না, পেয়ে যাবি। তোর রুমে থেকে আর কোথায় যাবে বল? বন্যার কথা শুনে খুশবু ফোনটা রেখে দিয়ে ভাবে, বুক সেলফ থেকে আইত বই নিয়েছিল, কোনো ভাবে কি চিরকুটটা ওনার হাতে পড়েছে? কিন্তু উনি তো উপর থেকে বই নিয়েছিল, আর চিরকুটটা তো অনেক নিচে ছিল। আইত বাসায় নিধিকে রেখে আবারও বাইরে গেছিল, কিন্তু কাজ সারতে। মাত্রই বাসায় ফিরে রুমে এসে চেঞ্জ করতে গিয়ে প্যান্টের পকেটে চিরকুটটা পেয়ে ওয়ার্ড্রপের গোপন ড্রয়ারে সযত্নে রেখে দেয়। চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লে বোনের ডাকে তা অতি গোপনে মুছে ফেলে। বোনের দিকে ফিরে তাকালে বোন দরজার কাছ থেকে ভিতরে এসে বলে, কালকে চলে যাব, তাই বলতে আসলাম। আমার শাশুড়ির অবস্থা তো জানিস, ননদের উপর আর কয়দিন ফেলে রাখবো, তারও পড়াশোনা আছে। এইদিকে আবার আম্মুর শরীরটাও ভালো না। বাবা মাকে একটু সময় দিস ভাই, তাদেরকে একটু বোঝার চেষ্টা করিস। আইত ফোনের কথা না শুনে রেগে বলে, তুই বলতে চাচ্ছিস আমি বাবা মাকে বুঝি না? আমি এভাবে বলি নাই, তুই ভুল বুঝছিস। এভাবে হুটহাট বিয়ে, সেই জন্যই বললাম আর কি। বিয়ে আজ হলেও করা লাগতো, কাল হলেও। আর আমার নিজের যখন কোনো পছন্দ নাই, তখন বাবা মায়ের পছন্দতেই আমি খুশি। আইত যে বিয়েটা মেনে নিয়েছে বুঝতে পেরে আদিবা মুচকি হেসে আইদের মাথায় হাত বুলিয়ে ওকে ঘুমোতে বলে চলে যেতে লাগলে আইত বলে, আপু, আমার পাশে একটু বসবি?
আদিবা ভাইয়ের চোখ মুখে দেখে ওর মন খারাপ বুঝতে পেরে বেডের এক কানিতে বসতে আইদ বড় বোনের কোলের উপর মাথা দিয়ে চোখ বন্ধ করে নেয়। আদিবা ভাইয়ের মাথায় হাত বুলাতে বুলাতে এটা ওটা বলতে থাকে, আর আইদ প্রতি উত্তরে শুধু হা করে। একটা সময় পর ঘুমিয়ে যায়। আইদের নিঃশ্বাসে ভারী হয়ে গেছে বুঝতেই পেরে আদিবা সযত্নে ভাইয়ের মাথাটা বালিশের উপর দিয়ে লাইট অফ করে দরজাটা টেনে দিয়ে রুম থেকে বের হয়ে যায়। পরের দিন ভার্সিটিতে বন্যা খুশবুর জন্য ক্যাম্পাসের মাঝে অপেক্ষা করছে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করেও খুশবু আসছে না। সকালে ফোন দিলেও ফোন রিসিভ করেনি। পরে অবশ্য টেক্সট করে জানিয়েছে ভার্সিটিতে আসবে। এখন ফোন দিলেও ফোন রিসিভ করছে না। খুশবু কিছুক্ষণ এদিক ওদিক হাঁটতে থাকে। আইদ মাত্রই ভার্সিটিতে এসে গাড়ি পার্ক করে আসতে গিয়ে বন্যার সামনে পড়ে। বন্যা আইদকে দেখে সালাম দেয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এখানে দাঁড়িয়ে আছো কেন? ক্লাস নাই? জি স্যার, কিছুক্ষণ পর স্টার্ট হবে। ও আচ্ছা, তুমি আমার পরিচয় জানো? জানবো না কেন স্যার, আমি তো আপনার সবগুলো ক্লাসই করছি। তোমার নাম বন্যা? জি স্যার। খুশবু এসে গলা খাকারি দিল বন্যার সাথে। আইদও ওর দিকে ঘুরে তাকায়। খুশবুর চোখ মুখ ফুলে কেমন লাল হয়ে আছে। ব্ল্যাক থ্রি পিস পরিহিত ওকে দেখতেও কেমন বিষণ্ণ লাগলো। লম্বা চুলগুলো একটা বেনি করে পিঠে অবহেলায় পড়ে আছে। বন্যা খুশবুকে কিছু বলার আগেই খুশবু আইদকে উদ্দেশ্য করে সালাম দেয়। আসসালামু আলাইকুম স্যার। আইদ বুঝতে পারে বন্যা ওদের বিষয়ে কিছু জানে না। আইদ সালামের প্রতি উত্তর করে। মনে মনে কি একটু ইতস্তত করলেও স্বাভাবিক স্বরে জিজ্ঞেস করে, আর ইউ ওকে? আইদের কথা শুনে খুশবু চোখ তুলে ওর দিকে তাকিয়ে আবার সাথে সাথে দৃষ্টি ফিরিয়ে নিয়ে আস্তে করে বলে। আইদ ওদেরকে ক্লাসে যেতে বলে, নিজেও ওখানে থেকে প্রস্থান করে। বন্যা বুঝতে পারে খুশবু সারা রাত ঘুমায়নি, এমনকি সারা রাত কেঁদেছে। কিন্তু একথা জিজ্ঞেস করলে খুশবু আবারও কান্না করবে। এর জন্য আইদ চলে যেতেই বন্যা খুশবুকে বলে, দোস্ত, আয়ের স্যারকে যতটা গম্ভীর মনে হয় তেমন না। আমার সাথে তো ভালোভাবেই কথা বললো, শুধু ওই খবিশটা পাত্তাই দেয় না। ভাব দেখলে বাঁচি না। বন্যা যে রিদানকে খবিশ বলেছে বুঝতে পেরে খুশবু ওর দিকে চোখ রাঙিয়ে বলে, স্যার হয় তোর অসম্মান করে কথা বলবি না। সে তোকে কিসের ভাব দেখায়? তুই তো তার কয় হাত দূরে থেকেও কাঁপাকাঁপি করিস। আর শোন, তাকে নিয়ে তোর সব আজগুবি চিন্তাধারা বাদ দে। দোস্ত, এভাবে বলছিস কেন? আচ্ছা বাদ দে, চল ক্লাসে যাওয়া যাক, টাইম হয়ে গেছে। কিন্তু একটা জিনিস খেয়াল করলাম, আয়েদ স্যার তো সব স্টুডেন্টের সাথে আপনি বলে সম্বোধন করে, আর এখন আমার সাথে তুমি করে কথা বললো। ওনার তোকে হয়তো সবার থেকে স্পেশাল মনে হয়েছে। খুশবু দাঁত কিরমির করে কথাটা বলে। বন্যা সেদিকে খেয়াল না করেই নিজের মতো বলতে থাকে, সত্যি বলেছিস? কিন্তু আমি তো রিদান স্যারকে ভালোবাসি। আমার তো হৃদ বেবি আছেই, না হলে আমি ড্যাম শিওর আমিও তাকে নিয়ে স্পেশাল ফিল করতাম। দেখতে তো ক্রাশ করার মতোই। তুই ভাব, অন্য ডিপার্টমেন্টের সব পেট মোটা ভুড়িওয়ালা প্রফেসর, আর আমাদের দুইটা হ্যান্ডসাম মাল। আনমনে কথাগুলো বলতে বলতে সিঁড়ি দিয়ে উঠতেছিল। পাশে রিদানকে ওর দিকে রেগে তাকিয়ে থাকতে দেখে ভরকে যায়। ভয়ে ভয়ে ঢোক গিলতে থাকে। খুশবু পেছন থেকে কোনো সারা শব্দ না পেয়ে পিছে ঘুরে তাকিয়ে বন্যাকে কাচুমাচু মুখে রিদানের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে ওর আর বুঝতে বাকি থাকে না ওর ভাই বন্যার আজগুবি সব কথাই শুনে ফেলেছে। রিদান রেগে আগুন হয়ে আছে। রাগের চোটে কোনো কথাই বলতে পারছে না। সেই সুযোগে বন্যা খুশবুর সামনে দিয়ে ভোর দৌড়। আকস্মিক ঘটনায় খুশবু রিদান দুজনেই হতভম্ব হয়ে যায়। রিদানের হতভম্ব মুখ দেখে খুশবু খিলখিল করে হেসে ওঠে। বোনের হাসির দিকে তাকিয়ে রিদানের সমস্ত রাগ নিমিষে উধাও হয়ে যায়। রিদানের সাথে নিজ সিঁড়ি থেকে আরেকটা মানুষ যে এই হাসি দিয়ে নিষ্পলক তাকিয়ে আছে, তাকারও দৃষ্টিগোচর হয় না। রিদান মুচকি হেসে বোনের মাথায় হাত বুলিয়ে ক্লাসের দিকে চলে যায়। ভাইকে যেতে দেখে খুশবু নিজে ওর আগ দিয়ে দৌড়ে ক্লাসে ঢুকে পড়ে। রিদানের এখন খুশবুদের ক্লাসই।
এর জন্য খুশবু আগে আগে ঢুকে পড়ে। ভাইয়ের ক্লাসের জন্য খুশবু একটু ছাড় পায় না। দেখা যাবে 1 মিনিট দেরি হলে রিদান আর ক্লাসে ঢুকতে দেবে না। টিচার হিসেবে রিদান খুবই রাগী আর স্ট্রিক্ট। রিদান ক্লাসে আসতেই সবাই চুপচাপ হয়ে যায়। সবাই উঠে দাঁড়ালে রিদান সিট ডাউন বলে সরাসরি বন্যাকে উদ্দেশ্য করে বলে, হে ইউ, স্ট্যান্ড আপ। রিদানকে নিজের দিকে হাত তাক করে কথাটা বলতে দেখে বন্যা ভয়ে কেঁপে ওঠে। মনে অজানা অনেক ভয় বাসা বাঁধে। এখন কি রিদান ওকে সবার সামনে ইনসাল্ট করবে? রিদান সেম কথা জোরের সাথে রিপিট করতেই বন্যা লাফিয়ে উঠে দাঁড়ায়। খুশবু মনে মনে দোয়া দুরুদ পড়ছে। ও জানে ওর ভাই ওর উপর যা চটে আছে না, না জানি ওকে কি শাস্তি দেয়। খুশবুর ভাবনার মধ্যে হলো তাই। গত ক্লাসে লেকচারের ওপর এখন সামনে এসে আপনি প্রেজেন্টেশন দিবেন। রিদানের কথা শুনে বন্যা চুপচাপ দাঁড়িয়ে আছে। খুশবু জানে বন্যা কিছুতেই পারবে না। ও তো রিদান স্যারের সামনে গেলে কাঁপাকাঁপি করে, আর সেখানে এত জনের সামনে ও কিছুতেই পারবে না। আর তার চেয়ে বড় কথা, বন্যা কি রিদানের ক্লাসে মনোযোগ দেয়, নাকি ওর তো সমস্ত মনোযোগ থাকে রিদানকে খুঁটে খুঁটে দেখতে। আমি কি বলছি শুনতে পাননি আপনি? এক কথা কয়বার বলতে হয়? কালকে ক্লাসে ছিলেন না আপনি? জি স্যার। বন্যা মিনমিন করে কথাটা বলতেই রিদান ওকে সিট থেকে বের হয়ে আসতে বলে। বন্যা রিদানের সামনে চুপচাপ মাথা নিচু করে দাঁড়ায়। বন্যা প্রেজেন্টেশন না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকলে রিদান রেগে যায়। তার উপর আবার বন্যা গতকালকে সামান্য ক্লাস টপিকটাই বলতে পারছে না। গেট আউট ফ্রম মাই ক্লাসরুম। ক্লাসে মনোযোগ না দিলে ক্লাস করার আর কোনো প্রয়োজন দেখছি না। রিদানের বাজখাই গলায় ধমক শুনে বন্যা কেঁপে ওঠে। মিনমিন করে বলে, সরি স্যার, আর এমন হবে না। বন্যার অসহায় দৃষ্টি দেখে খুশবু বারবার ওর ভাইয়ের দিকে তাকাচ্ছে। যদি ওর উপর মায়া করে বন্যাকে আজকের মতো ছেড়ে দেয়। বন্যাকে মাথা নিচু করে নিঃশব্দে কান্না করতে দেখে রিদান ওকে আরো কিছু শাস্তি শক্ত বাণী শুনিয়ে নিজ সিটে গিয়ে বসতে বলে। বন্যা চুপচাপ খুশবুর পাশে এসে বসে। রিদান আরো কয়েকজনকে সেম ভাবে কোশ্চেন করে। তাদের থেকেও প্রেজেন্টেশন নেয়। যারা পারে না তাদেরও বকা দেয়। খুশবুকে প্রেজেন্টেশন দিতে বললে খুশবু সব জানার পরেও ইচ্ছা করে মুখ খোলে না, চুপচাপ ভাইয়ের বকা খেয়ে চলে আসে। রিদান সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। বোন যে ইচ্ছে করে এমন করলো ও ঠিক বুঝতে পারছে। রিদানের ক্লাস শেষে বন্যা আর ক্লাস করবে না, এর জন্য খুশবু ক্লাস করে না। বন্যার মন খারাপ। সেই তখন থেকে একটা কথাও বলেনি। রিদান খুব রাগী আর স্ট্রিক্ট টিচার হলেও কখনো পড়ার জন্য কাউকে ইনসাল্ট করে না। ওর তো আর স্কুলের স্টুডেন্ট না যে পড়ার জন্য ইনসাল্ট করবে। ভার্সিটির স্টুডেন্টদের পড়ার জন্য এভাবে ইনসাল্ট কেন করবে? নিজের মতো লেকচার দিয়ে চলে যাবে। বন্যা ঠিক বুঝতে পারছে আজকে ওর উপর রেগে এমনটা করলো। তাতে কি, ওকে তো আর একা বকা দেয়নি, আরো বেশ কয়েকজনকে বকা খেয়েছে। তারপরও বন্যা নিজের মনকে বোঝাতে পারছে না। বিষণ্ণ মন চুপচাপ খুশবুর সাথে পা মিলিয়ে হাঁটছে। ভার্সিটির গেটের কাছে আসতেই খুশবু বলে, দোস্ত চল শপিং এ যাই, অনেকদিন শপিং করা হয় না। খুশবু জানে শপিং এর কথা শুনলে বন্যা কিছুতেই না করবে না। ঠিক হলো তাই। ওর নীরবতার সম্মতি ভেবে খুশবু রিক্সা ডেকে দুজন রিক্সায় উঠে পড়ে। সব সময় বকবক করে মাথা খাওয়া মেয়েটা চুপচাপ আছে, এর জন্য খুশবুরও খারাপ লাগছে। অথচ অন্য সময় ওর এই বকবক শুনে বিরক্ত হয়ে যায়। রাস্তার পাশে হাওয়াই মিঠাই দেখে খুশবু রিক্সাওয়ালাকে উদ্দেশ্য করে বলে, এই মামা রিক্সা থামান। রিক্সা থেমে গেলে খুশবু রিক্সা থেকে নেমে 3টা হাওয়াই মিঠাই এনে প্রথমে একটা রিক্সাওয়ালা মামাকে দিয়ে বাকি 2টা বন্যার হাতে ধরিয়ে দেয়। এই মেয়েটা শুধু হাতে পায়েই লম্বা হয়েছে, কিন্তু মনের দিক থেকে এখনো পুরো বাচ্চা। এদিকে রিক্সাওয়ালা মামা খুশি হয়ে খুশবুকে দোয়া করে বাট নিতে চায় না।
খুশবু জোর করে দেয়। উনি খুশবুর ব্যবহারে খুশি হয়ে রিক্সা চালাতে চালাতে বলে, আপা আপনি অনেক ভালো, খুব সুখী হবেন। আপনার কি বিয়ে হয়েছে আপা? অন্য সময় হলে হয়তো খুশবু কিছু বলার আগেই বন্যা চেঁচিয়ে উঠত, কেন, আপনি ঘটকালি করবেন? বলে আর এখন কিছুই বলছে না, কিন্তু খুশবুকে বলতে দেখে এতক্ষণ পর হতভম্ব হয়ে ওর দিকে তাকায়। খুশবু আনমনে কথাটা বলে চমকে ওঠে। রিক্সা শপিং মলের সামনে থেমে গেলে খুশবু নেমে ভাড়া মিটিয়ে বন্যাকে নিয়ে ভেতরে ঢোকে। খুশবু বন্যাকে নিয়ে প্রথমে চুড়ির দোকানে ঢোকে। খুশবু জানে এই মেয়েটা চুড়ি পরতে খুব পছন্দ করে, চুড়ি দেখলে লাফিয়ে ওঠে, সব সময় হাত ভর্তি চুড়ি পরতে পছন্দ করে। এ যেমন আজও একটা নীল সাদা সংমিশ্রণের জামার সাথে হাত ভর্তি নীল চুড়ি পরে আছে। খুশবু বরাবরই বন্যার সাথে স্বাভাবিকগত উল্টো। খুশবুর এসব ঝাঁকানাকা চুড়ি পরা সাজুগুজু করা একদম পছন্দ না, আর ভার্সিটির জন্য তো ওর কাছে এগুলো বড়ই বেমানান। খুশবু সব সময় হাতে মার্জিত ঘড়ি পরে, সিম্পল ভাবেই আসে, কিন্তু ঘড়িটার ডান হাতে থাকে পরে। কেউ কেউ মনে করবে ইউনিক স্টাইল, বাট ওর কাছে জাস্ট ভালো লাগে। বন্যা প্রচুর কথা বলতে পছন্দ করে, আর খুশবু চুপচাপ থাকতে পছন্দ করে। তারপরও দুজন দুজনকে খুব ভালো বোঝে। খুশবু মেরুন কালারের উপর স্টোনের চুড়ি দেখতে দেখতে বন্যাকে উদ্দেশ্য করে বলে, দোস্ত, চুড়িগুলো দেখ, তোর গুলুমুলু ফর্সা হাতে ভীষণ মানাবে। বন্যার চোখ মুখ চকচক করে ওঠে। খুশবু যা ভেবেছিল তাই হলো। বন্যা চুড়িগুলো দেখার সাথে সাথেই এক প্রকার লাফিয়ে ঝটকা মেরে খুশবুর হাত থেকে চুড়িগুলো পড়তে পড়তে বলে, বোন দেখ, চুড়িগুলো সত্যি আমার হাতে কি সুন্দর বানিয়েছে। এই চুড়ির শব্দে যদি আমি ওই শালা হৃদয়নার রোজ সকালের ঘুম না ভাঙিয়েছি, আমার নামও আমি বন্যা পাল্টে রাখবো। আমাকে পুরো ক্লাসরুমের সামনে ধমকানোর শোধ আমি তুলেই ছাড়বো। খুশবু বিস্ময়ে হতবাক হয়ে বন্যার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দোকানে দুজনের সেলসম্যানকে বন্যার দিকে হা করে তাকিয়ে থাকতে দেখে খুশবু বন্যার হাত টেনে ধরে একটু সরে দাঁড়িয়ে রাগ মিশ্রিত স্বরে বলে, বন্যা, তোকে আগেও বলেছি সে তোর স্যার, তোর রেসপেক্ট দিয়ে কথা বলবি, আর এইসব অবাস্তবিক কল্পনা মাথা থেকে ঝেড়ে ফেলে ক্লাসে একটু মনোযোগ দে, তাইলে আর স্যারের ধমকানি শুনতে হবে না। তুই চুপ কর তো, তোর থেকে কোনো হেল্প পাওয়া তো যাবে না, আবার আসছে আমার দলনেত্রী হয়ে ভাষণ দিতে। শোন খুশবু, মনের ওপর কখনো জোর দেওয়া যায় না। নিজে যখন কাউকে মন থেকে ভালোবাসবি, তাকে গভীরভাবে উপলব্ধি করবি। বন্যা এতটুকু বলে খুশবুর করুণ মুখের দিকে নজর যেতেই থেমে যায়। বন্যা খুশবুকে না ঘেটে ওর হাত ধরে টেনে ভিতরে এসে পুনরায় আবার চুড়ি দেখতে দেখতে খুশবুকে এটা ওটা জিজ্ঞেস করে। খুশবুর পছন্দ মতো 3 ডজন চুড়ি কিনে নেয়। টাকাটা বন্যা দিতে লাগলেও খুশবু দিতে দেয় না, নিজে পে করে দেয়। খুশবুরা দোতলার করিডোরে ছেলেদের শপের পাশ দিয়ে হাঁটতে থাকে। ওইদিকে ক্রস করে যেতে নিলে বন্যা খুশবুর হাত টেনে ধরে একটা পাঞ্জাবির শোরুমের গ্লাস ভেদ করে ভিতরে ইশারা করে বলে, দোস্ত, ওই মেরুন রঙের কারুকার্যের পাঞ্জাবিটা দেখ, এটা পরলে না হৃদয় স্যারকে সেই মানাবে। আমি তো জাস্ট ইমাজিন করছি উনি এই পাঞ্জাবি পরে আমার সামনে দাঁড়িয়ে আছে, আর আমি অপলক দৃষ্টিতে তার সেই গুরু গম্ভীর মুখশ্রী মুগ্ধ নয়নে অনুধাবন করছি। খুশবু দাঁত মুখ খিচে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এই উন্মাদ পাগলটার সাথে কথা বাড়িয়ে নিজেও পাগলের খাতায় নাম না লিখিয়ে কিছুক্ষণ ভেবে বন্যার ডান হাতের কবজি ধরে ওকে টেনে নিয়ে যাওয়ার সময় ঠাস করে কারো সাথে বাড়ি খেয়ে সামনে তাকিয়ে দেখে একটা মেয়ে নিচে বসে আছে। ওর হাত থেকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাওয়া শপিং ব্যাগগুলো ওঠানোর জন্য নিচু হয়ে, আর তার পাশ থেকে একটা ছেলে চট জলদি মেয়েটির পাশে বসে শপিং ব্যাগগুলো নিজে গুছিয়ে উঠে দাঁড়িয়ে মেয়েটার দিকে হাত বাড়িয়ে দেয়। মেয়েলি কণ্ঠে সরি বলে ছেলেটি মুচকি হেসে ইটস ওকে বলে খুশবুর খুশি মনে মনে চলে যাওয়ার জন্য পা বাড়াতে গিয়ে ছেলেটার হাত ধরে উঠে দাঁড়ালো। মেয়েটা দিকে তাকিয়ে থমকে যায়। মেয়েটাও খুশবুকে দেখে একই অবস্থা,
ছেলেটার ফোন আসলে ফোন কানে ধরে একটু সাইডে গেলে হুট করেই খুশবুর সামনে দাঁড়ানো পার্পল ড্রেস পরিহিত অতি সুন্দরী মেয়েটা খুশবুকে জড়িয়ে ধরে। খুশবু দু হাতে মেয়েটাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ এভাবে থেকে দুজনেই নীরবতার মাঝে কাটিয়ে দেয়। পরক্ষণেই মেয়েটি খুশবুকে ছেড়ে ওর গালে হাত রেখে বলে, সব সময় ভালো থেকো, সবাইকে দেখে রেখো। চোখের পানিটা আড়াল করে পরক্ষণেই ঠোঁটে হাসি টেনে বলে, আমাকে জিজ্ঞাসা করবে না কেমন আছি? এই দেখো আমি অনেক ভালো আছি। বিয়ে শপিং এ আসছিলাম, সামনেই আমার বিয়ে। ওই যে ওইটা আমার ফিয়ন্সে শাহরিয়ার শাফি। হাত ইশারায় কিছুটা দূরে দাঁড়ানো এক হাতে বেশ কয়েকটি শপিং ব্যাগ আর অন্য হাতে ফোন কানে ধরে ফোনে ব্যস্ত থাকা সুদর্শন ছেলেটিকে দেখিয়ে কথাটা বলে। খুশবু কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থেকে সুখী হও, মন থেকে অনেক অনেক দোয়া রইল তোমার জন্য বলে ওখান থেকে চলে যায়। বন্যা খুশবুর পিছে পিছে দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলে, কে রে এই রূপসী কন্যা? তোকে দেখে আবার এতটা ইমোশনাল হয়েই বা গেল কেন? তোকেও তো দেখে কেমন যেন অন্যমনস্ক লাগছে। এখন আর কেউ হয় না। খুশবু বিড়বিড় করে কথাটা বললেই বন্যা আবার ফের একই প্রশ্ন করলে খুশবু বিরক্ত হয়ে বলে, আমার এক সময়ের পরিচিত একজন খুবই কাছের ছিল, অনেক দিন পরে দেখা, তাই একটু ইমোশনাল হয়ে গেছে। তাহলে তুই এইভাবে ছুটে পালিয়ে এলি কেন? তুই দয়া করে মুখটাকে একটু চুপ রাখ। খুশবু রেগে কথাটা বলে বন্যাকে ফেলেই সামনে এগিয়ে যায়। আইদ ক্লাসে এসে চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকিয়ে পুরো ক্লাসে খুশবুকে কোথাও দেখতে পায় না। খুশবু ক্লাসে নেই কেন? ওকে তো আইদ প্রথমে বিষণ্ণ মনে দেখলেও সিঁড়ির কাছে রিদানের সামনে বাচ্চাদের মতো খিলখিল করে হাসতে দেখেছিল। তাহলে ওর ক্লাসে না করেই চলে গেল কেন? শরীর খারাপ না তো? এসব ভেবে আইদ নিজের ক্লাসটা শেষ করে ক্লাসরুম থেকে বের হয়ে আসে। এখন দোটানায় ভুগছে। খুশবুর একটা খোঁজ নিতে। জি আন্টি, ভালো আছি, আপনি কেমন আছেন? একটা মাত্র ছেলের বউ, এভাবে আন্টি বললে কি ভালো লাগে নাকি মা? বৌমা খোঁজ খবর না নিলে ভালো থাকা যায়? আইদের মায়ের কথা শুনে খুশবু অস্বস্তিতে পড়ে যায়। সত্যি তো, উনি সম্পর্কে ওর শাশুড়ি, আর তাকে আন্টি বলা কেমন দেখায় না? তার উপর উনি খুশবুকে প্রায় ফোন দিয়ে খোঁজ খবর নেয়। আর খুশবু সে তো নিজ থেকে খোঁজ নেওয়ার তো দূর, শুধু ফ্যামিলিটি মেনটেন ছাড়া কোনো কথাই বলে না। খুশবু চুপচাপ ফোন কানে ধরে আছে। খুশবু দুপুরে বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে মাত্রই রুমে এসে আইদের মায়ের ফোন দেখে ইচ্ছা না থাকলেও ফোনটা রিসিভ করে। এখন ওনার কথা শুনে চুপচাপ আছে, এর জন্য ফোনের ওপাশ থেকে আইদের মা মিসেস মেহেরিন পারভিন বলেন, কেন মা, এই মাটাকে পছন্দ হয়নি যে মা বলে ডাকতে অস্বস্তি হয়? খুশবুর থেকে কোনো উত্তর না পেয়ে উনি একটু হেসেই বলেন, ধুর বোকামে, এখনই এত ভাবতে হবে না। আমরাও প্রথম প্রথম আইদের দাদিকে ডাকতে অস্বস্তি হতো, পরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছিল। আচ্ছা শোনো, এখন না ডাকলেও চলবে, কিন্তু আমার বৌমাকে বাসায় নিয়ে আসার পর ঠিক ডাকতে হবে, বলে দিলাম। খুশবুর সাথে টুকটাক কথা বলে মিসেস মেহেরিন পারভিন ফোন রেখে দেন। খুশবুর মা রোমেসা বেগম এতক্ষণ খুশবুর রুমের দরজার কাছে ছিলেন। খুশবুর ফোন রাখতে উনি রুমে এসে খুশবুকে বলেন, তোর শাশুড়ি অসুস্থ, নিজে থেকে তো একবারও খোঁজ নিস নাই। আবার উনি ফোন দিল, ভালোভাবে দু একটা কথাও তো জিজ্ঞেস করিস না। যেভাবে বিয়ে দিয়েছো আমায় থেকে এর চেয়ে বেশি আশা করো না। মেয়ের কথা শুনে খুশবুর মা বেশ রেগে বলেন, এমন ব্যবহার করলে শ্বশুরবাড়ির ভাত তোর কপালে জুটবে না। মায়ের কথা শুনে খুশবু তাচ্ছিল্য হেসে বলে, তোমার মায়ের সাথে তো এমনই হওয়া উচিত। মুখ সামলে কথা বল খুশবু, ভাগ্য গুণে এত বাড়ির বউ হতে পেরেছিস, তার একটু হলো মর্ম বুঝতে শিখ। মায়ের কথা শুনে খুশবু কিছু বলতে নিলে হাতের ফোনটা শব্দ করে বেজে ওঠে। খুশবু আননোন নাম্বার দেখে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকতে ফোনটা কেটে যায়। আবারও রিং আসলে খুশবু ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে একটা গম্ভীর পুরুষালী স্বরে সালাম ভেসে আসে। খুশবু সালামের প্রতি উত্তর করে চুপচাপ থাকে, কারণ ফোনের ওপাশের ব্যক্তিটা
কি হতে পারে খুশবু কিছুটা হলেও আইডিয়া করতে পেরেছে। ভার্সিটি থেকে বাসায় কখন গেছো? খুশবু ওর মায়ের দিকে তাকিয়ে ফোন কানে ধরে ব্যালকনিতে চলে যায়। খুশবুর মা রমেশা বেগম খুশবুর কাছাকাছি দাঁড়িয়ে ছিল। এর জন্য কথাটা শুনতে পেয়ে মুচকি হেসে ওখান থেকে চলে যায়। এদিকে খুশবু থেকে যথাযথ উত্তর না পেয়ে ফোনের ওপাশের ব্যক্তিটির রাগ হলেও বুঝতে না দিয়ে ফের একই প্রশ্ন করলে খুশবু বলে, ঘন্টা খানেক আগে। ক্লাসে দেখলাম না, শরীর খারাপ? আইদ একটু ইতস্তত করেই প্রশ্নটা করে। খুশবুর হঠাৎ এতদিন পর আইদের এমন খোঁজ খবর নেওয়াতে চরম বিরক্ত করে। তার সাথে সেই প্রথম দিনের কিছু ঘৃণিত স্মৃতি চোখের সামনে ভেসে উঠলে খুশবুর নিজের শরীরের দিকে এক নজর তাকে অনাকাঙ্ক্ষিত স্পর্শের কথা মনে হতে গা ঘিনঘিন করে ওঠে। আইদের প্রশ্নের উত্তর না করে খুশবুর খট করে ফোনটা কেটে দেয়। আইদ ব্যাপারটা বেশ ইনসাল্ট ফিল করে। আমার শাশুড়ি খুশবুকে দেখতে চাচ্ছে, তুই খুশবুকে নিয়ে আমাদের বাসায় থেকে যা, বেরিয়ে যা। এই উসিলায় তো তোরও একটু বউ নিয়ে ঘোরাঘুরি হয়ে যাবে। আমার কি বউ নিয়ে ঘোরার জন্য তর্স হয়েছে না যে এখনই বউ নিয়ে ঘুরতে হবে? হুটহাট একটা মেয়ের সম্পর্কে কোনো খোঁজ খবর না নিয়েই তোর বাবা মা জোরপূর্বক ধরে বেঁধে বিয়ে দিয়ে দিল। এখন আবার তুই কানের কাছে বউ বউ করে ঘ্যান ঘ্যান করে যাচ্ছিস। তোর বাসায় নিয়ে যাবার দিন কি পড়ে যাচ্ছে? তোর শাশুড়ি যখন এতই দেখতে চাচ্ছে তাকে গিয়ে দেখে আসতে বল, নাই নিজেকে নিয়ে যাস। আমাকে বলছিস কেন? তোর মাথা ঠিক আছে ভাই? সামান্য একটা কথা তুই এইভাবে রিয়েক্ট করছিস কেন? এখানে এত রিয়েক্ট করার কি হলো? আমার শাশুড়ি অসুস্থ, উনি কোথাও যেতে পারেন না। অসুস্থ একটা মানুষ তোর বউকে দেখতে চেয়েছে, তাই তো ওকে বলছি। তার জন্য তুই এইভাবে রিয়েক্ট করছিস? আচ্ছা তুই বল, তুই নিজেই কি কখনো বোনের বাসায় আসছিস? আগে নাই দেশে ছিলি না, কিন্তু দেশে আসার পরও কি একবারের জন্য বোনের শ্বশুর বাড়ি আসার প্রয়োজন মনে করেছিস? আইদ কিছু না বলে ফোনটা কেটে দেয়। বোনের উপর মেজাজ দেখা এখন নিজেরই খারাপ লাগছে। খুশবু ওইভাবে ফোন কেটে দেওয়ার পর এমনিতেই মেজাজ খারাপ ছিল, যার রাগ বোনের উপর ছেড়ে দেয়। এদিকে ভাইয়ের এমন বিহেভ আদিবা কেঁদে ফেলে। পরক্ষণে আবার আইদের নাম্বার থেকে ফোন আসলে আদিবা রিসিভ না করে ফোনটা কেটে দেয়। বোনের রাগ দেখে আইদ মুচকি হেসে একটা টেক্সট করে। মেসেজের টোন শুনে আদিবা মেসেজটা অন করে। এই আপু, কাঁদলে কিন্তু তোকে একদম পেতনির মতো লাগে। নিত দেখলে কিন্তু ভয় চিৎকার দিয়ে পুরো বাড়ি মাথায় তুলবে। আদিবা ভাইয়ের মেসেজ পড়ে ফিক করে হেসে ফেলে। আইদ ফোন পকেটে রেখে একটা দীর্ঘশ্বাস ফেলে। ফ্রেশ হয়ে বাইরের পোশাকটা চেঞ্জ করে একটা প্যান্ট আর টি শার্ট পরে নিচে যায় লাঞ্চ করার জন্য। ভার্সিটি থেকে এসে বিকেল হয়ে গেছে, এখনো লাঞ্চ করা হয়নি। মেহরিন পারভিন নিজেও ছেলের জন্য না খেয়ে বসে আছে। ছেলেকে সিঁড়ি বেয়ে নামতে দেখে উঠে গিয়ে খাবারটা বেড়ে দেয়। আইদ চেয়ার টেনে বসতে বসতে মাকে উদ্দেশ্য করে বলে, আম্মু তুমি খাইছো? মায়ের থেকে কোনো উত্তর না পেয়ে আইদ নিজের পাশে চেয়ারটা টেনে দিয়ে বলে, বসো, খেয়ে নাও। তোমাকে বলি নাই আমার জন্য না খেয়ে অপেক্ষা করবে না? অপেক্ষা করার লোক কে বাসায় আনলেই তো আম্মু ছুটি পায়। মায়ের কথা শুনে আইদ আর কিছু না বলে চুপচাপ খেয়ে উঠে যায়। পরের দিন ভার্সিটিতে এসে গাড়ি পার্ক করে নামতেই আইদ খুশবুর মুখোমুখি হয়। খুশবু মাত্রই রিদানের গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছে। আইদকে সামনাসামনি দেখে চোখটা ঘুরিয়ে অন্যদিকে তাকায়। রিদান গাড়ি পার্ক করে আসলে আইদ ওর সাথে ভার্সিটির বিষয়ে কথা বলতে বলতে অফিস রুমের দিকে আগায়। খুশবু আইদের যাওয়ার দিকে তাকে নিজেও ডিপার্টমেন্টের দিকে আগায়। আজকে আসতে একটু দেরি হয়ে গেছে, বন্যা টেক্সট করে জানিয়েছে ও ক্লাসরুমে আছে, তাই খুশবু ক্লাসরুমের দিকেই আগায়। পরপর দুটো ক্লাস করে খুশবু আর বন্যা ক্যান্টিনের দিকে আগায়। ক্যান্টিনে এসে চোখ বুলিয়ে কোথাও বসার মতো কোনো ফাঁকা জায়গা না দেখে খুশবু বন্যার হাত ধরে বেরিয়ে যেতে লাগলে বন্যা বলে, দোস্ত চল স্যারের ওখানে বসি। বন্যার কথা শুনে খুশবু এক কর্নারে
টেবিলে আইদ আর রিদানকে বসে কফি খেতে দেখে বন্যার দিকে চোখ মুখ কুঁচকে তাকায়। বন্যা সেদিকে খেয়াল না করে খুশবুকে টেনে নিয়ে ওদের সামনে দাঁড়িয়ে বলে, ডোন্ট মাইন্ড স্যার, কোথাও বসার জায়গা পাচ্ছে না, আপনাদের এখানে বসতে পারি? বন্যার বিনীত সুরে বলা কথা শুনে খুশবু ওর দিকে অবাক হয়ে তাকায়। এই মেয়েটা পারেও বটে, কিন্তু আইদের সামনে এভাবে আসায় খুশবুর খুবই অস্বস্তি হচ্ছে। আজকে আর আইদের ক্লাস না থাকায় পরে আর ওর সাথে দেখা হয়নি। আইদ রিদানকে কিছু বলতে না দেখে খুশবুর দিকে এক পলক তাকিয়ে বলে, ইয়া শিওর, ওয়াই নট। বন্যা খুশি মনে রিদানের পাশে ফাঁকা চেয়ারটায় বসতে লাগলে রিদান চোখ মুখ কুঁচকে বলে, ও পাশেরটায় বসেন। কেন রে, আমার গায়ে কি বিশ্রী গোবরের গন্ধ বের হচ্ছে যে তোর পাশে বসলে গন্ধ তোর ওয়াক আসবে? বন্যা অপমানিত হয়ে মনে মনে বিড়বিড় করতে করতে রিদানের দেখিয়ে দেওয়া চেয়ারটাই বসে পড়ে। খুশবু আর কিছু না ভেবে রিদানের পাশের চেয়ারটাই বসে পড়ে। তাছাড়া যে ওকে আইদের পাশে বসতে হবে। খুশবু এভাবে বসা দেখে আইদ মনে মনে একটু হাসে, কিন্তু খুশবু পরে আরো বিপদে, কারণ এবার আইদ ওর একদম সামনাসামনি হয়ে গেছে। আইদ স্বাভাবিকভাবে কফিতে চুমুক দিল। খুশবুর ভীষণ অস্বস্তি হচ্ছে, সাথে বন্যার প্রতি একরাশ বিরক্তিও লাগছে। রিদান ক্যান্টিনের ওয়েটার বয় ছেলেটাকে ডেকে খুশবুর জন্য একটা কোল্ড কফি আর স্যান্ডউইচ অর্ডার করে। বন্যাকে উদ্দেশ্য করে ওর দিকে না তাকিয়েই নিজের জন্য অর্ডারকৃত স্যান্ডউইচে এক কামড় বসিয়ে গম্ভীর স্বরে বলে, আপনি কি খাবেন? অর্ডার দিয়ে দেন, নাকি আমাদের খাওয়ার দিকে তাকিয়ে থাকবেন? বন্যা রিদানের একের পর এক অপমান সহ করতে না পেরে দাঁত মুখ খিচে বলে, আপনার দিকে তাকিয়ে থাকলে আমার পেট ভরে যাবে। রিদান রেগে ওর দিকে তাকালে বন্যা মিনমিন করে সরি স্যার বলে। খুশবুকে মুখ টিপে হাসতে দেখে বন্যা ওর দিকে কাদো কাদো দৃষ্টিতে তাকায়। বন্যা কাচুমাচু মুখ দেখে খুশবু পেট ফেটে হাসি আসলো। বেস্টের দুঃখে একটু দুঃখ প্রকাশ করায় ভঙ্গিমায় মুখটা একটু ব্যঙ্গিত করে ওখানে খাবার অর্ডার নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকা ক্যান্টিনের ছেলেটাকে বলে, এক্সকিউজ মি, ওর জন্য সেম দিয়ে দিয়েন, শুধু একটার জায়গায় দুটো স্যান্ডউইচ দিয়ে দিয়েন। কিরে, দুইটাই হবে না নাকি চারটা লাগবে? খুশবুর লাস্ট কথাটা শুনে বন্যা ফ্লোরে হাত পা ছড়িয়ে বাচ্চাদের মতো চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে করছে। একটু খেতে পছন্দ করে, এর জন্য ওর ভালোবাসার মানুষটির সামনে ওকে এভাবে হেনস্থা করবে। বন্যাকে দেখে মনে হচ্ছে এক্ষুনি কেঁদে ফেলবে। তার উপর আবার রিদান বলে, আপনি এখনো দাঁড়িয়ে আছেন যে? যান, ওনার জন্য 4টা স্যান্ডউইচ নিয়ে আসেন। আর হ্যাঁ, সাথে আরো 4টা বার্গার আর 4টে পিৎজাও নিয়ে আসবেন। দেখেই বোঝা যায় ঠিক খেতে পারবেন। ছেলেটি চলে গেলে বন্যা রেগে হুড় হুড় করে বলে, আমি একটু হেলদির জন্য আপনি আমাকে এভাবে ইনসাল্ট করতে পারেন না। কখন থেকে একের পর এক ইনসাল্ট করেই যাচ্ছেন। একজন টিচারের থেকে স্টুডেন্ট বুঝি এই বিহেভ ডিজার্ভ করে? টিচারকে নিয়ে আজে বাজে কথা বলা যায়, তাকে মাল বলা যায়, আর টিচারের থেকে এই বিহেভিয়ার ডিজার্ভ করা যায় না? আইদ এতক্ষণ ধরে ওদের কাহিনী নীরব দর্শকের মতো দেখলেও রিদানের একথা শুনে হতবম্ব হয়ে বন্যার কাচুমাচু করে ফেলা মুখের দিকে তাকিয়ে আবার চট করে খুশবুর দিকে তাকিয়ে চোখাচোখি হতেই দুজনের দৃষ্টি ফিরিয়ে নেয়। পরক্ষণেই আবার রিদানের ধমকে বলা কথা দুজনেই শুনে ওদিকে দৃষ্টিপাত করে। কি হলো, চুপ আছেন কেন? আনসার মি। খুশবু সবার অগোচরে রিদানের হাতটা ধরে চোখ ইশারায় ওকে শান্ত হতে বলে। বন্যা মিনমিন করে বলে, আমি এমন কিছু কখন বললাম? ও রিয়েলি মিস? তা আপনার রিদ বেবিটা কে শুনি? আমার ফিয়ান্সে, তাকে আমি রিদ বেবি নাই, ঋতু জানু বলি নাই, আরো কিছু বলি, তাতে আপনার কি? আপনি এমনভাবে রিয়াক্ট করছেন যেন আপনাকেই বলছি। ও গড, এমন দিন যেন কখনো না আসে। আমার তো আপনার বউয়ের জন্য কষ্ট হচ্ছে, সে আপনার ঘর করবে কি করে? বন্যার নাটকীয় ভঙ্গিতে বলা কথা শুনে হুট করে রিদানের চোখ মুখের রং পাল্টে যায়। খুশবু
ভাইয়ের দিকে অসহায়ভাবে তাকিয়ে পানির গ্লাসটা এগিয়ে দেয়। রিদান পানিটা খেয়ে খুশবুর মাথায় হাত দিয়ে বের হয়ে যায়। খুশবু সেদিকে তাকিয়ে বন্যাকে বলে, তোর কি সবসময় উল্টাপাল্টা না বললে শান্তি হয় না? খাবার এসে গেছে, এবার সব খা, আমি বাসায় যাচ্ছি। যা বাবা। স্যার না ধমকে উঠে গেল। আবার খুশবু রানীরই বা কি হলো? কিছুই তো বুঝলাম না। সে যাই হোক, এত খাবার আমি কি এখন একা খাবো? আর এত টাকাও তো আমার কাছে নেই। এত খাবার অর্ডার যখন দিয়েছে তখন বিলটাও দিয়ে যেতে পারতো। আপনি এগুলো ওনাকে পার্সেল করে দেন। আইদের কথা শুনে বন্যা লজ্জা পেয়ে যায়। আইদকে উঠে গিয়ে বিল পেমেন্ট করতে দেখে ওর লজ্জাটা আরো দ্বিগুণ হয়ে যায়। ওর এসব শুনেই আইদ টাকা দিয়ে দিল। ছিছি, লজ্জার বিষয়। বন্যা পার্সেলগুলো দেখে তার ভিতর আবার অনেকগুলো চকলেট দেখে হতভম্ব হয়ে ওয়েটারকে জিজ্ঞেস করলো সে জানার। স্যার চকলেটগুলো দিতে বলেছেন। আইদকে দেখে কথাটা বললে বন্যা আইদের যাওয়ার পানে তাকিয়ে দৌড়ে বের হয়ে এসে আইদের সামনে দাঁড়ায়। স্যার, হৃদয় স্যারের কথা শুনে আপনিও মনে করেছেন আমি সত্যি এত খাই? এত ফাস্টফুড কেউ একা খেতে পারে বলেন? এই জন্যই তো পার্সেল করে দিতে বললাম, বাসায় যে সবাই মিলে খেয়ে নিও। বাট স্যার, এতগুলো চকলেট কেন? আমার যাতে পোকা চকলেট খেতে পারি না। দাঁতে পোকা শুনে আইদ মনে মনে ভাবে, সত্যি মেয়েটার মাথায় প্রবলেম আছে, কোথায় কি বলতে হয় জানে না, বাট ইনোসেন্ট আছে, তাই তো নির্দ্বিধায় সত্যি বলে দিল। আইদ ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলে, বাসার বাচ্চাটাকে দিয়ে দিও। বন্যাকে হতভম্ব করে আইদ আর ওকে কিছু বলার সুযোগ না দিয়ে দ্রুত হেঁটে চলে যায়। খুশবু বাইরে আসতেই রিদান গাড়ি নিয়ে বের হয়ে যায়। খুশবু এখন বিরক্ত মুখে রোদের মাঝে রিক্সার জন্য ওয়েট করছে। পাশে গাড়ির হর্নের শব্দে খুশবু ফিরে তাকালে আইজ ড্রাইভিং সিটে থেকে গাড়ির ফ্রন্ট ফোরটা খুলে দেয়। খুশবুকে তাও এক ধ্যানে দাঁড়িয়ে থাকতে দেখে আইদ নরম সুরে বলে, উঠে এসো। খুশবু আইদের দিকে কিছু সময়ের জন্য থমকে তাকিয়েছিল। মানুষটার মুখের দিকে তাকালে খুশবুর আর চোখ ফিরাতে পারে না। মনের সব ঘৃণা অনুভূতিতেও কিছু সময়ের জন্য ভুলে যায়। আইদের কথা কানে আসতে খুশবু চমকে ওঠে। ওর থেকে চোখ ফিরিয়ে নিয়ে গাড়িতে উঠে বসে। ডোর আটকে দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে। কয়েক সেকেন্ড পর আইদকে নিজের খুব কাছে অনুভব করে। সামনে ঘুরে ওকে দু হাতে ধাক্কা মারে, কিন্তু খুশবুর শক্তির সাথে আইদে একটু নড়চড় হয় না। ডোন্ট টাচ মি। লজ্জা করে না এভাবে কাছে আসতে? ভার্সিটির সামনে রাস্তার মাঝেও এসব শুরু করেছেন। ছি, আপনার থেকে এর থেকে বেশি কি বা আশা করা যায়? আই সিট বেল্টটা বেঁধে দিয়ে সরে বসতেই খুশবু হতভম্ব হয়ে যায়। আইদ কিছুক্ষণ গাড়ির স্টিয়ারিং এ হাত রেখে নিজের রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করে গাড়ি স্টার্ট দেয়। খুশবু আইদকে রেগে যেতে দেখে কিছু না বলে গাড়ির পাশ দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে। বাসার সামনে গাড়ি থামলে খুশবু গাড়ি থেকে নেমে অন্যদিকে তাকিয়ে থেকেই বলে, রোজ রোজ আমাকে এইভাবে পৌঁছে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি একা একাই যাতায়াত করতে পারি। আর কিছু? আইদের এমন কথা শুনে খুশবু কিছু না বলে গাড়ি থেকে নেমে যেতে লাগলে আইদের কথা শুনে থেমে যায়। ফার্স্ট অ্যান্ড লাস্ট বারের মতো বলছি, ফার্দার আমার সাথে এমন বিহেভ করার সাহস করবে না। তোমাকে টাচ করার সম্পূর্ণ রাইট আমার আছে। আইদের তীক্ষ্ণ মেজাজের সাথে কাটকাট গলায় বলা কথা শুনে খুশবুর কিছু না বলে চুপচাপ গাড়ি থেকে নেমে দাঁড়ায়। তার সাথে আইদের উপর আরো একরাশ রাগ ঘৃণা যোগ হয়। খুশবুর খুব বলার ইচ্ছা হচ্ছিল, বউ কি শুধু ভোগের বস্তু? কিন্তু রাগে ঘৃণায় আর কিছু না বলেই গাড়ি থেকে নেমে আসে। বন্যা বাসায় এসে কলিং বেল দিলে ওর ভাবি দরজা খুলে দেয়। বন্যা মুচকি হেসে হাতের ব্যাগটা ভাবির হাতে দিলে উনি ব্যাগের ভিতরে দেখে বলে, এত এসব কিনছো কেন? ভাবিকে তো সত্যিটা বলা যাবে না। স্যার দিয়েছে শুনলে আবার উল্টোপাল্টা ভাবতে থাকবে। বন্যা মনে মনে ভেবে বলে, কেন ভাবি, আমি কি তোমাদের জন্য কিছু আনতে পারি না? অবশ্যই পারো, বাট এত সব আবার ভেতরে অনেকগুলো চকলেট। তা চকলেট বুঝি তোমার ছোট আম্মাজানের জন্য? ভাবি, আমি ফ্রেশ হয়ে আসছি।
খুশবু রাতে স্টাডি টেবিলে পড়তেছিল, সে সময় ফোন বেজে উঠলে বন্যা ভেবে না দেখেই রিসিভ করে ওপাশ থেকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজে থেকেই বলে, মেজাজ খারাপ করিস না, এমনিতেই কিন্তু মাথা গরম আছে। অনেক কষ্টে মাথা ঠান্ডা রেখে পড়তে বসেছি। এখন তোর আজে বাজে কথা বলে মাথা বিগড়ে দিস না। ফাইনাল এক্সামের তো ডেট দিয়ে দিয়েছে, প্রিপারেশন কেমন তোমার? কথাটা শুনে ফোনের নাম্বারের দিকে তাকিয়ে খুশবু হতভম্ব হয়ে যায়, তার সাথে মেজাজটাও খারাপ হয়ে যায়। তখন যা তা বলে মেজাজ দেখিয়ে এখন ফোন দিয়ে নরম সুরে কথা বলছে, মেজাজ তো খারাপ হবারই কথা। খুশবুর জবাব দেওয়ার ইচ্ছা না থাকলেও বেয়াদবি করবে না এর জন্য এক কথায় উত্তর দেয়, মোটামুটি। ডিনার করছো? হুম। ওকে পড়া শেষ করে ঘুমিয়ে পড়ো। কথাটা শেষ করে আইদ ফোন রেখে দেয়। খুশবুর থেকে পাল্টা কিছু কথা আশা করে লাভ নাই, এর জন্য নিজেই কল কেটে দেয়। দেখতে দেখতে 3 মাস পেরিয়ে গেছে। খুশবুর সেকেন্ড ইয়ারের ফাইনাল এক্সামও হয়ে গেছে। এর মাঝে আইদের সাথে খুশবুর সম্পর্কে কোনো উন্নতি হয়নি। আইদ প্রায়ই খুশবুকে বাসায় ড্রপ করে দেয়, ওর একটু আধটু খোঁজ খবর রাখছে, কিন্তু খুশবুর মনে আইদকে নিয়ে কোনো পরিবর্তন আসেনি। আইদ খুশবুকে প্রায়ই বাসায় পৌঁছে দিয়ে যায়, আবার খুশবুর যাবতীয় প্রয়োজনীয় সব কিছুর দেখভাল করে। এর জন্য খুশবুর মা রোমেসা বেগম আইদের উপর ভীষণ খুশি, কিন্তু আইদ বাসায় আসে না। এর জন্য উনি খুশবুকেই দোষারোপ করে। তাতে কি, খুশবু এসবে একটুও পাত্তা দেয় না। আইদের মাঝে একদিনও খুশবুর বাসায় আসেনি। এতদিন খুশবুর এক্সামের দোহাই দিয়ে না আসলেও আজকে খুশবুর বাবার সাথে রিদানও আসার জন্য ফোন দিয়েছে। আইদ প্রথমত না করলেও তার যথাযথ কারণ দেখাতেও না পেরে অবশেষে খুশবুর বাসায় আসছে। ডিনার শেষে রাতে চলে যেতে লাগলেও খুশবুর বাবা মা যেতে দেয়নি, অবশেষে বাধ্য হয়ে থেকে গেছে। আইদ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখে খুশবু ভয়ার্থক মুখে বিছানার একপাশে কাচুমাচু মুখ করে বসে আছে। আইদকে শার্টের উপরের বোতাম খুলতে খুলতে নিজের দিকে এগিয়ে আসতে দেখে খুশবুর মুখ ঘুরিয়ে অন্যদিকে নেয়। খুশবুর রুমে এসি নাই, এর জন্য আইদের অসুবিধা হচ্ছিল, তাই শার্টের উপরের 2টা বোতাম খুলে দিয়ে খুশবুর পাশে ফাঁকা জায়গায় শুয়ে পড়ে। লাইট অফ করে ঘুমিয়ে পড়ো। আইদের কথা শুনে খুশবু হতভম্ব হয়ে ওর দিকে তাকিয়ে থাকে, যেন একথা ওর একটু বিশ্বাস হয়নি। আইদ খুশবুকে কিছুক্ষণ বোঝার চেষ্টা করে বলে, তুমি কি অন্য কিছু আশা করছিলে? যে লোক বিয়ের প্রথম রাতে নববধূর উপর অধিকার ফলানোর আগে এক দণ্ড ভাবে না, এতে তার মতো কিনা, তার থেকে আর কি বা আশা করা যায়। আইদ খুশবুকে কথাটা মুখ ফসকে বলে ফেলেছিল। এইচএসসি পরীক্ষার পর লম্বা ছুটি থাকলেও সবাইকে ভার্সিটির অ্যাডমিশনের জন্য দৌড়ঝাঁপ করতে হয়, ঠিক তেমন খুশবু এইচএসসি পরীক্ষার পর পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন নিয়ে প্রথমবারের মতো ঢাকায় পাড়ি দিয়েছিল কোচিং করার উদ্দেশ্যে। তখন ওর ফ্যামিলি থাকতো কুমিল্লাতে, বাবা হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, সেই সুবাদে ছেলে মেয়ের লেখাপড়া নিয়ে খুব সিরিয়াস ছিলেন। খুশবুর বড় ভাই রিদানও বাবার অনুপ্রেরণায় খুব ভালো ছাত্র ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে স্কলারশিপ নিয়ে হায়ার স্টাডির জন্য বিদেশে অবস্থান করছে। অল্প দিনের মাঝে পড়াশোনার পাঠ চুকিয়ে রিদানের দেশে ফেরার কথা। গ্রামে বেড়ে ওঠা খুশবুর জন্য ঢাকার মতো ব্যস্ত নগরী খুবই নতুন পরিবেশ। বাবা এখানে কোচিংয়ে ভর্তি করে হোস্টেলে তুলে দিয়ে যায়। নতুন পরিবেশে নতুন নতুন মানুষজনের সাথে মানিয়ে নিতে খুশবুর খুবই হিমশিম খাচ্ছিল। এর মাঝেই বন্যার সাথে ওর বন্ধুত্ব হয়ে যায়। বন্যা ওর সাথে কোচিং করত, কিন্তু ওর ফ্যামিলি এখানে থাকে না, এর জন্য ও ফ্যামিলির সাথেই থাকতো। কোচিং টাইমে সপ্তাহে 3 থেকে 4 দিন ওর সাথে দেখা হতো, বাকিটা সময় বই পড়ে সময় কেটে যেত। এর মাঝে কয়েকদিন কোচিং থেকে আসার সময় খুশবু খেয়াল করছে কেউ একজন ওর পিছু নেয়, কিন্তু ঘুরে তাকানোর সাহস হয় না। একদিন খুব সাহস করে ঘুরে তাকিয়ে সাদা অ্যাপ্রন হাতে একজন
সুদর্শন যুবককে দেখে খুশবু কিছু সময়ের জন্য থমকে তাকিয়ে থাকে। খুশবুর কি হয়ে গেল ও জানে না, ঠিক কতক্ষণ যে এভাবে ছেলেটির দিকে তাকিয়েছিল ও নিজেও জানে না। তার চেয়ে অবাক করা বিষয়, ও ঘুরে তাকাতেই ছেলেটা মিষ্টি একটা হাসি দেয়। এতক্ষণ যেন ওর ঘুরে তাকানোয় অপেক্ষায় ছিল। গজ দাঁতের হাসি দেখে খুশবুর বুকের মাঝে ধক করে ওঠে। খুশবুর মনে হয় একটা ছেলেকে এত সুন্দর হতে নেই, সুন্দর তো মেয়েদের ক্ষেত্রে। কই, ওর ভাইও তো যথেষ্ট সুদর্শন। ফরেন কান্ট্রিতে গিয়ে আরও ফরেনারদের মতো হয়ে গেছে। ভিডিও কলে যতবার ভাইকে দেখে ততবার মুগ্ধ হয়, তাকিয়ে থাকে। এত হ্যান্ডসাম সুদর্শন একটা ছেলে যে ওর ভাই ভেবেই খুশবুর প্রাউড ফিল হয়। কিন্তু এ ছেলে সৌন্দর্যের কাছে যেন তার হার মেনে যাবে। সাদা অ্যাপ্রন আর গলায় স্টেথোস্কোপ দেখে খুশবুর বুঝতে পারে ছেলেটি মেডিকেল স্টুডেন্ট। খুশবুর সম্মতি ফিরেতেই ওর অস্বস্তি হতে শুরু করে। অচেনা একটা ছেলে তার উপর কিভাবে ওর দিকে তাকিয়ে আছে। দৃষ্টিতে খারাপ কিছু না থাকলেও খুশবুর জন্য রয়েছে একরাশ মুগ্ধতা, যা খুশবুর অস্বস্তিটা আরো দ্বিগুণ করে। খুশবু চলে যাওয়ার জন্য কোনো মতে ঘুরে দাঁড়াতে লাগলেই ছেলের কথা শুনে দাঁড়িয়ে পড়ে। বুকের মাঝে শীতল হাওয়া বয়ে যায়। একটা ছেলের গলার স্বরবুঝি এতটা শ্রুমধুর হয়, গম্ভীর, অথচ কথাটা খুশবুর হৃদয় কোথাও বাড়ি দেয়। এক্সকিউজ মি মিস, এটা আপনার জন্য। রাস্তাঘাটে পিছু নিয়ে চিরকুট দিচ্ছি জন্য আমাকে আবার খারাপ ছেলে মনে করবেন না। এই প্রথম কাউকে এভাবে চিরকুট দিচ্ছি, যা আমার পার্সোনালিটির সাথে একদমই বেমানান। কিন্তু কেন দিলাম নিজেও জানি না। বাকিটা জানতে চিরকুটটা পড়ে নিয়েন। একটা রঙিন চিরকুট খুশবুর দিকে বাড়িয়ে দেয়, এমন ভাবে দেয় যাতে খুশবুর হাতের সাথে একটু টোকাও না লাগে। খুশবু কথাগুলো শুনে কি হলো যে চিরকুটটা হাতে নেয়। খুশবু চিরকুটটা নিতেই ছেলেটা একটা বিশ্বজয়ী হাসি দিয়ে ওখান থেকে চলে যায়। খুশবু আবার সে গজ দাঁতের হাসি দেখে নিজের অজান্তেই সেদিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। পরের দিন কোচিংয়ে এক্সাম থাকায় পড়ালেখার ব্যস্ততায় খুশবুর আর চিরকুটের কথা মনে থাকে না। কোচিংয়ে এক্সাম শেষ করে বের হয়ে কিছুটা হেঁটে পেছনে আবারও কারো অস্তিত্ব উপলব্ধি করে ফট করেই কালকের কথা মনে হতেই ও আর পিছু ঘুরে না তাকিয়ে এক ছুটে ওখান থেকে চলে যায়। হাঁপাতে হাঁপাতে রুমে এসে চিরকুটটি পড়ে দেখার খুব ইচ্ছে থাকলেও একজন সিনিয়র রুমমেটকে দেখে আর চিরকুটটি বের করার সাহস পায় না। অনেকক্ষণ ভিতর ভিতর ছটফট করে। রুমের ব্যালকনির কথা মনে হতেই খুশবু ওর ব্যাগটা নিয়ে ব্যালকনির দিকে আগায়। ফ্লোরের এক কোনায় ঘাপটি মেরে বসে আস্তে করে ব্যাগ থেকে চিরকুটটি বের করে। চিরকুটটি খুলে দেখার আগেই ওর বুকের ভিতর ধুক ধুক করতে থাকে। দুরু দুরু বুকে চিরকুটটা খুলে দেখে গুটি গুটি অক্ষরে লেখা। প্রথমে এই হাতের লেখার জন্য সরি বলে নিচ্ছি। একজন ফিউচার ডক্টরের থেকে এর চেয়ে বেশি ভালো লেখা আশা করা যায় না। এইটুকু পড়তে খুশবু হেসে ফেলে। আসলেই লেখাটা খুবই একটা অগোছালো না। খুশবু হাসি থামিয়ে আবারও চিরকুটে নজর দেয়। এই মেয়ে শোনো, এত হেসো না। বেশি হাসা কিন্তু প্রেমে পড়ার লক্ষণ। খুশবু এইটুকু পড়ে অবাক হয়ে আবারও পড়তে শুরু করে। তুমি করে সম্বোধন করলাম জন্য, কিন্তু মাইন্ড করো না। তোমার সাথে আপনিটা বেমানান লাগছে। শোনো মেয়ে, প্রথম দর্শনেই তুমি আমার মনে নতুন এক অদ্ভুত অনুভূতি তৈরি করেছ, যা আগে কখনো কোনো নারী করতে সক্ষম হয়নি। এই অনুভূতির নাম কি দেব বলো তো? শুনছি প্রথম দর্শনে বোকারা প্রেমে পড়ে। আমি সেই বোকার দলেই নিজের নাম লিখলাম। হবে কি আমার ঠোঁটের কোণের এক চিলতে হাসি? তোমার জবাবের অপেক্ষায় থাকলাম। মাহিদ খান। নামটা খুশবুর নিজ মনে কয়েকবার আওড়ায়। নামের সাথে আর একটা ফোন নাম্বার দিয়া।
মাহিদ ঢাকা মেডিকেলের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। কলেজে যেতে গিয়ে কয়েকদিন আগে খুশবুকে রাস্তায় দেখে ভালো লেগে যায়, বলতে গেলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। কয়েকদিন খুশবুকে ফলো করেই চিরকুটটা দেয়, কিন্তু খুশবুকে গতকাল ওইভাবে চলে যেতে দেখে আজকে অস্থির হয়ে ওর জন্য অপেক্ষা করছে। ও জানে খুশবু এখনো কোচিং শেষ হবার টাইম হয়নি, তারপরও অপেক্ষা করেছে। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর সেই কাঙ্ক্ষিত সময় খুশবুকে আসতে দেখে ওর দিকে ছুটতে গিয়ে ওর সামনে দাঁড়ায়। তুমি কি আমার চিরকুটটা পড়ে আমাকে ইগনোর করছো? আমাকে খারাপও ভাবতে পারো, চেনা নেই জানা নেই হুট করে একটা অচেনা মেয়েকে তো কোনো ছেলে প্রথম দেখাতেই ভালোবাসতে পারে না। তোমার এটাই মনে হচ্ছে, তাই না? বাট ট্রাস্ট মি, আমার খারাপ কোনো উদ্দেশ্য নেই। আমার অনুভূতিটা একেবারে স্বচ্ছ পবিত্র। খুশবু কিছু না বলে মাহিদকে সাইড কেটে চলে যায়। খুশবুর এইভাবে চলে যাওয়ায় মাহিদের কোনো কিছুই মনে টানছে না। লেখাপড়ায় সিরিয়াস ছেলেটার স্টাডি টেবিলে মন বসছে না, কেমন হাঁসফাঁস লাগছে। এর মাঝে ফোনটা বেজে উঠলে বিরক্ত হয়ে ফোনটা হাতে ফোনের নাম্বারটি দেখে মাহিদের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ফোনটা রিসিভ করে ওপাশ থেকে কিছু বলতে না দিয়ে নিজেই বলে, আমার কোনো কিছুতে মন বসছে না, কেমন পাগল পাগল লাগছে। আমি কি করব বলো তো? আমাকে কিছু সাজেস্ট করো ভাইয়া। আই অ্যাম ইন লাভ। মাহিদের কথা শুনে ওপাশের ব্যক্তিটি তার রাশভারী গম্ভীর স্বরে হো হো করে হেসে উঠে হাসি থামিয়ে বলে, বড় ভাইকে বলছিস প্রেমে পড়ার কথা, লজ্জাও করে না? লজ্জা করবে কেন? তুমি তো আমার ভাই, কম বন্ধু বেশি। এখন আমাকে একটু কিছু সাজেস্ট করো। মেয়েটা তো আজ 2 দিন আমাকে দেখলেই পালিয়ে যাচ্ছে। আজ অব্দি আমাকেই কেউ মায়া আটকাতে পারলো না, সে আমি আবার তোকে কিভাবে সাজেস্ট করব বল? কখন কিভাবে কারো মায়ায় আটকাবে নিজেও বুঝতে পারবে না। মায়া জিনিসটা এমনি হুট করেই কারো উপর একদিনে হয় না। যতদিন যায় মায়ার সাথে মুগ্ধতাও বাড়তে থাকে। জানো ভাইয়া, আমার মেডিকেলে কিন্তু সুন্দরী মেয়ের অভাব নেই, কিন্তু কখনো কাউকে নিয়ে তেমন কোনো ফিলিংস আসেনি। কত সুন্দরী মেয়েদের প্রপোজ পেয়েও এড়িয়ে গেছি, কিন্তু এই মেয়েটা প্রথম দেখাতেই আমার মনে অনেকটা জায়গা করে নিল। ওর মাঝে অসাধারণ বলতে খুব একটা কিছু নেই, কিন্তু ও সাধারণের মাঝেই আমার কাছে অসাধারণ। উপন্যাসের নায়িকাদের মতো দুধে আলতা গায়ের রং না, হলুদ ফর্সা গায়ের রং। চোখটাও খুব একটা টানা টানা না, কিন্তু ওর ওই চোখে অদ্ভুত এক মায়া আছে। হাইটটাও আমার তুলনায় অনেক কম, 5 ফিট 3 এমন হবে আর কি, কিন্তু ওকে আমার কাছে সিম্পলের মাঝেও অনেক গর্জিয়াস লাগে। ওর ওই টোলপোড়া চিকন দাঁতের হাসি আমাকে মুগ্ধ করছে। ওর ঘন কালো কোমর ছাড়িয়ে রেশমি চুলগুলো আমাকে মুগ্ধ করে। ওর ওই ভয়ে ভয়ে তাকানো আমাকে মুগ্ধ করে। এসব শুনে ওপাশের ব্যক্তিটির মাঝে কেমন অদ্ভুত অনুভূতি হয়, সাথে সাথে আবার নিজের অনুভূতিকে নিজেই ধিক্কার জানায়। কি হলো ভাইয়া, কিছু বলছো না কেন? ইয়া ব্রো, ডোন্ট ওয়ারি। আমার ভাইকে পাত্তা দিবে না এমনটা হতে পারে নাকি? আমার ভাই কি কোনো দিক থেকে কম নাকি? সবচেয়ে বড় কথা, আমার ভাইয়ের মতো দুটো ছেলে হয় নাকি? শুভ কামনা রইল ভাই। দোয়া করো ভাইয়া। দুজন কিছুক্ষণ এভাবেই টুকটাক কথা বলে ফোন রেখে দেয়। ফোন রাখতে গিয়ে ইনবক্সে একটা আননোন নাম্বার থেকে টেক্সট দেখে মাহিদ মেসেজটা অন করতে ওর চোখের সামনে ভেসে ওঠে। আপনার ঠোঁটের কোণে এক চিলতে হাসি হতে পারবো কিনা জানি না, কিন্তু আপনার ওই গজ দাঁতের হাসিটা আবারও দেখতে চাই। মেসেজটা পড়েই মেসেজটির মালিকটিকে চিনে আর নিজের কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে মাহিদ নিজের গজ দাঁত বের করে হেসে ফেলে। সাথে সাথে নাম্বারটিতে ফোন দিলে কিছুক্ষণের মাঝে ওপাশ থেকে রিসিভ হয়, কিন্তু কোনো কথাই বলছে না। মাহিদ নিজেই বলে, তোমার ওই টোলপোড়া হাসিটা আমি বারবার দেখতে চাই, আজীবন মুগ্ধ হয়ে দেখতে চাই। তোমাকে সুন্দর একটা নামে ডাকতে চাই। দেবে নাকি সেই অধিকার আমাকে? ওপাশ থেকে ফোনটা কেটে দিতে মাহিদ হতাশ হয়, কিন্তু পরক্ষণেই একটা টেক্সট দেখে ওর সমস্ত হতাশা কেটে যায়। আপনার নামের মতো আপনি মানুষটাও তেমন সুন্দর মাহিদ।
আপনার গজদাতের হাসিটা যেমন আমাকে মুগ্ধ করে, আপনার কথাগুলো আমাকে মুগ্ধ করে। এভাবে দুজনের মাঝে টুকটাক কথাবার্তা দেখা সাক্ষাৎ হতে হতে অল্প দিনেই দুজন দুজনকে ভীষণ ভালোবেসে ফেলে। মাহিদের চোখে নিজের প্রতি অফুরন্ত ভালোবাসা খুশবু মুগ্ধ হয়ে দেখে। মাহিদ খুশবুকে ভালোবেসে সুখ পাখি বলে ডাকে। খুশবু একদিন ওকে জিজ্ঞেস করে সুখ পাখি বলার কারণ। মাহিদ বলেছিল, তোমাতেই সুখ নিহিত, তুমি আমার সুখ পাখি। মাহিদের এসব কথা শুনে খুশবুর লজ্জায় লাল নীল হলেও ওর এসব কথা শুনে খুশবুর মনে একরাশ ভালো লাগা ছেয়ে যায়। তার সাথে মাহিদের প্রতি ভালোবাসা। খুশবুর মাঝে মাঝে ভেবে পায় না এত অল্প সময় কি এতটা ভালোবাসা যায়। খুশবুকে নিয়ে মাহিদের ছোট্ট ছোট পাগলামি, কেয়ার, ভালোবাসা খুশবুকে ভীষণভাবে মুগ্ধ করে। খুশবুকে নাকি মাহিদের সবসময় পুতুলের মতো সাজিয়ে গুছিয়ে নিজের সামনে বসে মুগ্ধ হয়ে দেখতে ইচ্ছে করে। মাহিদের এমনও হাজারো কথা খুশবুকে ভীষণ লজ্জায় ফেলে। খুশবুর মাঝে মাঝে ভীষণ ভয় হয়, এত ভালোবাসা ওর কপালে থাকবে তো? মানুষটা ওকে প্রতিনিয়ত মুগ্ধ করে। এ যেমন ওদের সম্পর্কে 3 মাস হয়ে গেছে, এতদিনে মাহিদ ওর হাতটা পর্যন্ত ধরেনি। খুশবুর এইচএস এর রেজাল্টও বের হয়ে গেছে। খুশবু গোল্ডেন A+ পেয়ে উত্তীর্ণ হয়েছে। মাহিদ খুশবুকে একটা হোয়াইট কালারের কাতান শাড়ি গিফট করেছে। আজকে মাহিদের সাথে খুশবুর দেখা করার কথা। মাহিদ ওর জন্য লেকের পাশে অপেক্ষা করবে। খুশবু মাহিদের দেওয়া শাড়িটা পরে মাহিদের পছন্দ মতো হালকা পাতলা সেজে চুলগুলো খোলা রেখে দেয়। খোলা চুলে নাকি ওকে অপসরা লাগে। খুশবু এসব ভেবে মুচকি হেসে মাহিদের সাথে দেখা করতে যায়। মাহিদ খুশবুর জন্য আগে থেকে ওয়েট করছিল। খুশবুকে আসতে দেখে মাহিদ উঠে দাঁড়ায়, মুগ্ধ হয়ে ওর দিকে তাকিয়ে থাকে। খুশবু দূর থেকে মাহিদের গজ দাঁতের হাসি দেখে নিজেও একগাল হেসে ওর দিকে এগিয়ে যায়। মাহিদও ওর সাথে ম্যাচিং করে আজকে একটা সাদা পাঞ্জাবি পরেছে। প্রথমবার পাঞ্জাবি পরিহিত মাহিদকে দেখে খুশবুর থেকে চোখ সরাতেই পারছে না। ঠিক তেমন মাহিদও খুশবুর থেকে চোখ সরাতে পারছে না। মাহিদের সামনে এসে দাঁড়াতেই মাহিদ ওকে শক্ত করে জড়িয়ে ধরে, ওর কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়। আচমকা মাহিদের এমন কাজে খুশবু ফড়কে যায়। লজ্জা, অস্বস্তিতে আর মাহিদের দিকে তাকাতে পারে না। কিন্তু কে জানতো এটাই মাহিদের থেকে পাওয়া ওর প্রথম এবং শেষ ছোঁয়া। মাহিদ খুশবুর গালে হাত রাখে, ওর নত যেন লজ্জা স্তন মুখে দিকে তাকিয়ে বলে, সব সময় হাসি খুশি থাকবে। আমি তোমাকে সব সময় হাসি খুশি দেখতে চাই। তুমি আমার সুখ পাখি, তোমাতেই আমার সুখ নিহিত। তোমার ঠোঁটের ওই এক চিলতে হাসি হয়ে আমি সব সময় থেকে যাব। তখনও মাহিদের কথার মানে খুশবু বুঝতে পারছিল না। বরাবরের মতোই তো খুশবু মুগ্ধ হয়ে ওর কথা শুনে গেছিল। কিন্তু পুরো বিকেল মাহিদের সাথে কাটিয়ে সন্ধ্যায় হোস্টেলে ফেরার সময় মাহিদ খুশবুর জন্য আইসক্রিম আনতে গিয়ে রাস্তা পার হয়ে আইসক্রিমটা নিয়ে আসার সময় সামনে থেকে ধেয়ে আসা এক মালবাহী ট্রাক নিমেষেই সবটা শেষ করে দেয়। গুরুতর অবস্থায় মাহিদকে হসপিটালে আনলে ডক্টর ওকে মৃত ঘোষণা করে। খুশবু কথাটা শোনার সাথে সাথে সেন্সলেস হারায়। সেন্স ফিরলে নিজের পাশে বন্যাকে দেখে আর সবকিছু একে একে মনে হতেই খুশবু মাহিদ বলে চিৎকার করে পাগলের মতো কান্নাকাটি শুরু করে। বন্যা খুশবুকে ধরে রাখতে পারে না। খুশবু দৌড়ে বাইরে এসে দেখে মাহিদকে অ্যাম্বুলেন্সে উঠাচ্ছে। ও ওইদিকে ছুটতে যাওয়ার আগেই অ্যাম্বুলেন্স ওর নাগালের বাইরে চলে যায়। পুরো হসপিটাল ছুটোছুটি করে। আর এত বড় ধাক্কা সইতে না পেরে আবারও খুশবু সেন্স হারায়। মাহিদের বাসার সবার এত দিকে নজর থাকার মতো অবস্থা ছিল না, তাই খুশবুর বিষয়টাও সবার কাছে ধামাচাপা পড়ে যায়। অ্যাক্সিডেন্টের সময় খুশবুর মাথা কাজ না করলেও প্রথমে বন্যার নাম্বার দেখে ওকে ডায়াল করে কোনো রকমের বিষয়টা জানায়। বন্যার সাথে সাথে হসপিটালে এসে খুশবুকে সেন্সলেস অবস্থায় হসপিটালের বেডে পায়।
বন্যা মাহিদের সম্পর্কে সবটা জানতো, কিন্তু মাহিদকে কখনো দেখেছিল না। এখানে বসে মাহিদকে দেখে চেনার মতো অবস্থা না থাকলেও মাহিদের বাসার সবাইকে দেখে বন্যা হতবাক হয়ে যায়। মাহিদের এভাবে অকাল মৃত্যুর বন্যা ভীষণ ভাবে ব্যথিত হয়। বন্যা মাহিদের সাথে আলাপ করতে চাইলে খুশবু বলতো সময় হলে দেখাবো, এত তারা কিসের। কিন্তু সেই দেখা আজকে এভাবে দেখবে কোনো দিন ভাবেনি। খুশবুকে এই অবস্থায় বন্যা একা না ছেড়ে ওকে নিজের বাসায় নিয়ে যায়। সেই সময় বাসায় আর কোনো সদস্য না থাকায় বন্যার মাকে এই বিষয় সবটা জানায়। এর জন্য ওর মা নিজে অসুস্থ থাকার সত্ত্বেও খুশবুর ভীষণ যত্ন আদি করে। কিন্তু বন্যা আর ওর মা বিনা বেগম খুশবুকে নতুন করে আর কষ্ট না ফেলতে ওর থেকে কিছু কথা লুকিয়ে যান। ওখান থেকে খুশবু আস্তে আস্তে স্বাভাবিক হয়, কিন্তু ওর মুখের হাসিটা মিলিয়ে যায়। একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হয়েও খুশবু ডাবিতে অ্যাডমিশন টেস্ট দেয় না। ওর এমন অবস্থায় বন্যা ও আর এক্সাম দেয় না। পরবর্তীতে বন্যা জেদ ধরে, ডাবিতে অ্যাডমিশন দিলে দুজনেই দিবে, না হলে দিবে না। বন্যার জেদের কাছে হার মেনে খুশবু কিছুটা স্বাভাবিক হয়ে এক্সাম দেয়, আর ভাগ্যক্রমে দুজনেই চান্স পেয়ে যায়। খুশবু ওখানে চান্স পাওয়ার আগেই বন্যা আর ওর মায়ের থেকে জোরপূর্বক অনুমতি নিয়ে হোস্টেলে উঠেছিল। কারণ যতই হোক একজনের বাসায় তো এভাবে দিনের পর দিন থাকা যায় না। কিছু দিনের মাঝেই রিদান দেশে আসার পর বাবা মাকে ঢাকা সেটেলড হওয়ার জন্য উৎসাহিত করে। কারণ এতদিন খোরশেদ তালুকদার ও রিটায়ার্ড হয়ে গেছেন। ছেলে মেয়ে দুজনেই ভালোর কথা ভেবে খোরশেদ তালুকদার নিজের জমানো অর্থ থেকে ঢাকায় ফ্ল্যাট কিনে ছেলে মেয়ের নিয়ে সেখানে উঠে পড়েন। বর্তমান আইদ বেশ কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে আছে। বারবার খুশবুর কান্নারত মুখ চোখের সামনে ভেসে উঠতেই নিজের বলা কথা মনে করে নিজের উপর ভীষণ রাগ হয়। অনেকক্ষণ ধরে নিজেকে বুঝিয়ে খুশবুকে সরি বলার জন্য রুমে এসে খুশবুকে আগের স্থানেই বসে হাঁটুতে মুখ গুজে ফুপাতে দেখে বুকের মাঝে অসহনীয় ব্যথা অনুভব হয়। আইদ খুশবুর পাশে বসলে খুশবু নিজের সামনে কারো অস্তিত্ব উপলব্ধি করে মাথা উঠিয়ে আয়েদকে দেখে ওর এক হাতের মুঠে চেপে ধরে বলে, ভালোবেসেছিলাম একজনকে। ভালোবাসা কি বুঝতাম না, তার ভালোবাসায় মুগ্ধ হয়েছিলাম। সেই শিখিয়েছিল ভালোবাসতে। আর দেখুন না, সেই মানুষটাই আমাকে ছেড়ে বহু দূরে, যেখানে থেকে চাইলেও আর ফিরে আসা যায় না। কিন্তু বিশ্বাস করেন, ওনার সাথে আমার এমন কোনো সম্পর্ক ছিল না। ওনার ভালোবাসায় কোনো অশ্লীলতার আভাস ছিল না। ওনার ভালোবাসা ওনার মতোই স্বচ্ছ পবিত্র ছিল। খুশবুর কান্নারত গলায় বলা কথাগুলো শুনে আইদ ভাবে, এমন একটা দিন এলো তোমার মুখ থেকেও এসব শুনতে হচ্ছে। আমার চেয়ে ওকে ভালো করে কেই চেনে। মাহিদ তোমাকে ভীষণ ভালোবাসতো। আইদের মুখে মাহিদের নাম শুনে খুশবু চমকে ওঠে, ওর দিকে তাকায়। প্রথমবারের মতো আইদের চোখে পানি দেখে। আইদ চোখের পানিটা আঙুল দিয়ে ছিটকে ফেলে খুশবুর চোখের পানি মুছে দিয়ে ওকে শুয়ে পড়তে বলে। খুশবু শুয়ে পড়ে। আইদ ওর গায়ে পাতলা কম্বল টেনে দেয়। এতক্ষণ বসে থাকায় খুশবুর গা হাত পা অনেক ঠান্ডা হয়ে গেছে। খুশবুকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে আইদ ওখান থেকে উঠে যায়। রুমের দরজা খুলতে দেখে মনে করে আইদ চলে যাচ্ছে। খুশবুর চোখ থেকে আবারও দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। দরজা দিয়ার শব্দে খুশবু ওইদিকে তাকায়, দেখে আইদের হাতে গ্লাস, জগ গ্লাস ভেঙে ফেলছে। তাই বাইরে থেকে পানি আনতে গেছিল ভেবে খুশবুর চোখটা বন্ধ করে নিতে লাগলে আইদ ওকে ধরে তুলতে গিয়ে হাত গুটিয়ে নেয়। দেখে খুশবু নিজেই উঠে বসে। আইদ ওর দিকে পানির গ্লাসটা বাড়িয়ে দিলে খুশবু অবাক হয়ে তাকায়। এই মানুষটা ওর সব ভালো মন্দর খেয়াল রাখে, আর তাকে নিয়েই ও কত ভুল ধারণা পোষণ করে রাখছিল। এখন তো ওর সত্যি পানির প্রয়োজন ছিল।
গলাটা শুকিয়ে কাঠ হয়ে আসছে। পানিটা ঢকঢক করে এক নিঃশ্বাসে শেষ করে। আইদ গ্লাসটা রেখে দিয়ে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি ছিটিয়ে এসে খুশবুর পাশে দূরত্ব মেপে শুয়ে পড়ে। আপনি মাহিদের বড় ভাই? খুশবুর কথা শুনে আইদ ওর দিকে এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিয়ে ছাদের রিলিং এর দিকে দৃষ্টিপাত করে আস্তে করে বলে। মাহিদ আপনাকে ভীষণ ভালোবাসতো, আপনার কথা অনেকবার বলেছে, কিন্তু কখনো বলেনি আপনারা দেখতে একই রকম। আপনাদের দেখলেই আমার আরো মাহিদের কথা বেশি মনে হয়। বলতে বলতেই খুশবু আইদের এক হাত চেপে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। আইদ খুশবুকে চেপে ধরে রাখা হাতটার উপর নিজের আরেকটা হাত রেখে নিজেও নিঃশব্দে অশ্রু বিসর্জন দিতে থাকে। খুশবু কান্না করতে করতে আইদের অনেকটাই কাছে চলে আসছে। কে আইদের জন্য চোখের পানি নিজের গলার উপর গড়িয়ে পড়তেই সাথে সাথে নীরব হয়ে যায়। খুশবু তো খুব বেশি দিন মাহিদের সঙ্গ পায়নি, কিন্তু এই মানুষটার সাথেই তো মাহিদের পুরো জীবনটাই জড়িয়েছিল। তাহলে তার কষ্টের সাথে খুশবুর কষ্টটা নিতান্তই তুচ্ছ না? এসব ভেবে খুশবু মনে মনে নিজেকে শক্ত করে আইদের সামনে আর কখনোই মাহিদকে নিয়ে কাঁদলে চলবে না, শক্ত থাকতে হবে। খুশবু চট করে এক হাত উঠিয়ে আইদের চোখের পানিটা মুছে দেয়। খুশবুর কাজে আইদ চমকে উঠলেও প্রকাশ করে না। খুশবুকে উপর হয়ে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে আইদ বলে, ঘুমাও। খুশবু কিছুক্ষণ আইদের মুখের দিকে তাকিয়ে থেকে নিজের আরেক হাত আইদের থেকে ছাড়িয়ে নিতে লাগলে আইদও চট করে হাতটা ছেড়ে দেয়। কিন্তু ওকে অবাক করে খুশবু উঠে আইদের খুব কাছাকাছি আতশোয়া হয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। খুশবুর নরম হাতের স্পর্শে আইদও ভুলে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। ঘুম ভেঙে আইদকে নিজের খুব কাছে মুখ করে ঘুমিয়ে থাকতে দেখে খুশবু পিছনে সরে যেতে গিয়ে আচমকা ফ্লোরে পড়ে যাওয়া থেকে বাঁচতেই আইদকে খামচে ধরে। আর আইদও ঘুমের মাঝে ওকে হাত খুশবুর উপর তুলে দেয়। এতটুকুতে থেমে গেলে তাও হয়তো এক পাও খুশবুর উপর তুলে দেয়। খুশবু হতবম্ব হয়ে যায়। খুশবু রাতেই বুঝতে পেরেছে আইদের ঘুমানো ভালো না, পুরো বিছানা জুড়ে ঘুমায়, এক জায়গায় স্থির থাকে না। খুশবু আইদের মাথায় হাত বুলাতে বুলাতে আইদ ঘুমিয়ে পড়ে গেছে বুঝতে পেরে খুশবু ওর থেকে বেশ খানিকটা দূরত্ব মেপে শুয়ে নিজেও ঘুমিয়ে পড়েছিল। খুশবু আইদের হাত পা নিজের উপর থেকে আস্তে আস্তে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। আইদ জেগে গেলে দুজনে অস্বস্তিতে পড়তে হবে ভেবে খুশবু হার মেনে আইদের মুখের দিকে তাকিয়ে আর ওকে ডাকতে ইচ্ছে হয় না, কিন্তু এভাবে থাকলেও লজ্জা লাগছে। এর মাঝেই খুশবুর ফোনটা শব্দ করে বেজে উঠলে আইদের ঘুম ভেঙে যাবে ভেবে খুশবু ফোন হাতিয়ে নাম্বার না দেখে রিসিভ করে। এদিকে ফোনের শব্দে উৎস ধরেই আইদের ঘুম ভেঙে গেছে। নিজে খুশবুর উপর হাত পা তুলে শুয়ে আছে। বুঝতে পেরে অস্বস্তিকর অবস্থা থেকে বাঁচতে ওভাবেই ঘুমানোর ভান করে শুয়ে থাকে। ফোনের ওপাশ থেকে বন্যা সালাম দিয়ে কোনো জবাব না পেয়ে বলে, কথা বলছিস না কেন? বল। এমন ফিসফিস করে কথা বলছিস কেন? বন্যাও খুশবুর মতো ফিসফিস করেই উত্তর দেয়, তুই এমন ফিসফিস না করে যা বলতে কল দিয়েছিস বলে ফোন রাখ। দোস্ত, আমি একটা ইম্পর্টেন্ট কথা বলতে তোরে ফোন দিছি, আর তুই এভাবে বলছিস? বন্যার অভিমান মিশ্রিত স্বর শুনে খুশবু নিঃশব্দে হাসে। খুশবু জানে বন্যাও কয় মাসে রিদানের উপর আরো বেশি দুর্বল হয়ে গেছে। খুশবু মেয়েকে রাগ দেখিয়ে বলে, তোর ইম্পর্টেন্স কথা মানেই তোর এখন শুধু রিদান স্যার। কিভাবে বুঝলি দোস্ত? তোর মতো পাগলের মনোভাব আমি ছাড়া আর কে বুঝবে? দোস্ত, আমি সত্যি পাগল হয়ে যাচ্ছি, বাট এই রিদান স্যারটা আমায় বোঝে না রে। খুশবু মুখ দিয়ে দুঃখজনক শব্দ করলে বন্যা পরক্ষণেই এক্সাইটিং হয়ে বলে, জানু, রিদ বেবি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে। বেয়াদব বেটি, কথা ঠিক করে বল। আর তোর এক্সাইটমেন্ট দেখে মনে হচ্ছে ভাইয়া তার লাইফেই তোকে অ্যাকসেপ্ট করেছে।
এইটুকু কমন সেন্স নেই যে তুই ভাইয়ার স্টুডেন্ট আর ফ্রেন্ড লিস্ট তো ভাইয়ার প্রায় স্টুডেন্টই আছে, তো তোরটা আবার একসেপ্ট না করে কি তোকে আলাদাভাবে পুজো করে রাখবে? হুম, ঠিকই তো, আমি একটু বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম। হোয়াট এভার, তুই রিদান স্যারকে বারবার ভাইয়া বলে সম্বোধন করলি কেন? তাও এমনভাবে বললি যেন তোর নিজের ভাই। না মানে দোস্ত, স্যারকে তো ভাইয়া বলাই যায়। রিদান স্যার তো আর টাক পরা পেট মোটা ভুড়িওয়ালা না যে তাকে বাবা সমতুল্য বলবো। বাবা সমতুল্য হলে কি আর তুই স্যারের প্রেমে হাবুডুবু খেতি? অ্যাটলাস্ট মোট কথার এক কথা তোর দিক ধরে ভাইয়াই তো হচ্ছে, তাই না? বন্যা খুশিতে গদগদ হয়ে বলে, তাহলে ঠিক আছে, আগে থেকে অভ্যাস করে নে। কিন্তু তোর কথাটা কেমন যেন বিশ্বাস হলো না। তারপরও বেস্টি বলে বিশ্বাস করে নিলাম। আচ্ছা, তুই না এর আগে রিদান স্যারের ব্যাপারে কিছু একটা বলতে চেয়েছিলি, তারপর তো আর কিছুই বলি না। তোর কথাটা আমাকে কেমন যেন ভাবাই। আমি তোকে ঠিকই বলেছিলাম, কারোর ব্যাপারে কিছু না জেনে তাকে ভালোবাসা তোর একদম উচিত হয়নি। মানুষটার লাইফে তো অন্য কেউ থাকতে পারে। ছিল, এখন বর্তমানে নেই। উনি ডিভোর্সি, এটাই তো? তুই জানিস তারপরও কিভাবে এমন পাগলামি করিস? কেন, ডিভোর্সি ছেলেকে কি ভালোবাসা যাবে না? নাকি তারা দ্বিতীয় কারো ভালোবাসা ডিসার্ভ করে না? আজকে একটু সময় পেলে আমার বাসায় আসিস। কথাটা বলেই খুশবু ফোনটা রেখে দেয়। খুশবু ফোন রেখে আইদের দিকে তাকিয়ে ভাবে। সব শুনছে নাকি? পরক্ষণই আবার ভাবে, শুনলেই কি আর, আমাকে বিয়ে যখন করেছে আমার ফ্যামিলি সম্পর্কে ওর জানার রাইট ওনার আছে। আর ওনার ফ্যামিলি নিশ্চয়ই আমাদের সম্পর্কে সব খোঁজ খবর নিয়েই বিয়ে দেয়নি। বন্যার মনে পড়ে 2 মাস আগের একদিনের কথা। ডিপার্টমেন্টের অফিস রুমের দিকে যাওয়ার সময় রিদানের সাথে একটা ছেলের কথোপকথন শুনে ফেলে। বন্যা পিছনে দাঁড়িয়েছিল, এর জন্য ওরা কেউ বন্যাকে দেখে না। ওদের কথা শুনে কিছু সময়ের জন্য বন্যার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। বিয়ের 1 বছর না পেরোতেই তোর আর সারিকার এভাবে ডিভোর্স হয়ে যাবে ভাবতেই পারিনি। রিদানের ক্লোজ ফ্রেন্ড রিশাদ কথাটা বললে রিদান তার কোনো প্রতি উত্তর করে না। রিশাদ আবারও বলে, সারিকার বিয়ে হয়ে গেছে শুনেছিস? শুনলাম বরের সাথে করে আমেরিকায় সেটেল হয়েছে। এতদিন পর হঠাৎ বিয়ের আগের দিন রাতে ফোন দিয়েছিল। কিছু না বলে বেশ কিছুক্ষণ কান্না করে ফোন রেখে দেয়। শুধু অস্পষ্ট স্বরে একবার ক্ষমা চাইছিল। তুই কিন্তু চাইলে ওকে ক্ষমা করে দিতে পারতি, এতটা কঠোর না হলেও পারতি। আমার হাতে আর কিছুই ছিল না। ওর বাবা মা অনেক দূর এগিয়ে গিয়েছিল, ওনারা ওনাদের জায়গায় ঠিকই ছিল, কিন্তু সারিকার অন্যায়টা আমি মেনে নিতে পারিনি। তাই বলে ওর খারাপ চাই তা কিন্তু নয়। ও ভালো থাকুক, অনেক সুখী হোক, এই দোয়াই করি। রিদানের ধরা গলা বলা কথা শুনে বন্যা ওখান থেকে দৌড়ে চলে যায়। রিদানের লাইফে অন্য কেউ ছিল, ওর সাথে এমন কিছু হতে পারে বন্যার বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছিল। কিন্তু রিদানের নিজের মুখে বলা কথা তো আর মিথ্যা হতে পারে না। বাসায় আসতে আসতে বন্যা সারা পথ অনেক কান্নাকাটি করে। পরে অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নেয়, রিদানের বিষয় সবটা না জেনে যখন ওকে ভালোবেসেছে, তাহলে সবটা জেনে ভালোবাসতে দোষ কি? এতদিন যখন রিদানের অগোচরে ওকে ভালোবেসেছে, এখনো ভালোবাসবে? এদিকে কাছাকাছি ফোন থাকায় আয়ের দুজনের কথাই স্পষ্ট শুনেছে, আর এখন ওই কথাগুলোই ভাবতে থাকে। ভাবতে ভাবতে আবারও ঘুমিয়ে পড়ে। খুশবু উঠে ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা কাজ অতি সাবধানে পরিষ্কার করে একবারে শাওয়ার নিয়ে যায়। রাতে বেশি কান্নাকাটি করার জন্য মাথাটা ভার হয়ে আছে। শাওয়ার নিয়ে মাথাটা ঠান্ডা করে বারান্দার মিষ্টি রোদে চুলগুলো শুকিয়ে নেয়। এর মাঝে একবার লিভিং রুমে উকি দিয়ে বাবা মাকে ব্রেকফাস্ট করতে দেখে আসছে। ছুটির দিন 2 ভাই বোনই দেরি করে ঘুম থেকে ওঠে, আর খোরশেদ তালুকদারের সকাল সকালই খাবারের অভ্যাস। অন্যদিন হলে ছেলে মেয়ের দেরিতে ঘুম থেকে ওঠার জন্য এতক্ষণ স্ত্রীর সাথে চেঁচামেচি শুরু করে দিত, কিন্তু আজকে জামাই আছে, এর জন্য চুপচাপ স্ত্রীর সাথে সকালের খাবার দাবার সেরে নেয়। বুড়ার
আবার বউকে ছাড়া খাবার গলা দিয়ে নামতেই চায় না, তাই স্বামীর জোড়াজুড়িতে খুশবুর মাও খেয়ে নেয়। খুশবু বারান্দায় বসে থাকতে থাকতেই বেশ কিছুক্ষণ সময় পেরিয়ে যায়। রুম থেকে মেয়েলি স্বরে উচ্চ চিৎকার শুনে খুশবু দৌড়ে রুমে গিয়ে হতভম্ব হয়ে যায়। খুশবুর সাথে কথা বলার সাথে সাথেই বন্যা খুশবুরে বাসায় রওনা দেয়। ওদের বাসায় ঢুকতে গিয়ে বন্যার মায়ের সাথে দেখা হয়। উনি একটু পাশের ফ্লোরে যাচ্ছিলেন, এর জন্য খুশবুর রুমে আছে বলে বন্যাকে ভিতরে যেতে বলে যায়। বন্যা তিরিং বিরিং করে লাফাতে লাফাতে খুশবুর রুমে এসে ওকে এত বেলা করে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকতে দেখে একটানে কম্বল গায়ের উপর থেকে সরিয়ে ফেলে চিৎকার করে ওঠে। বর্তমানে আইদ বেডের উপর বসে বন্যার দিকে রেগে তাকিয়ে আছে, আর বন্যা ভয়ে ভয়ে ঢোক গিলছে। খুশবু বারান্দায় দরজা পর্যন্ত এসে হতভম্ব হয়ে যায়। সেই সাথে রিদানও চিৎকার শুনে ঘুম থেকে লাফিয়ে উঠে খুশবুর দরজার কাছে এসে বিরক্ত দৃষ্টিতে বন্যার দিকে তাকিয়ে আছে। তাও যে ভালো, ওর বাবা একটু আগেই বাইরে গেছে। আইদের রাগী দৃষ্টি দেখে বন্যা জোরপূর্বক হেসে সালাম দিয়ে বলে, স্যার আপনি স্টুডেন্টের রুমে কি করছেন? আইদ এবার এমন ভাবে তাকা যেন চোখ দিয়ে ওকে ভস্ম করে দেবে। বন্যা ভয়ে ভয়ে বলে, বুঝতে পেরেছি, আর বলতে হবে না। আপনার সূত্র ধরেই খুশবু হৃদয় স্যারকে ভাইয়া বলে এটা আমাকে বললেই তো হতো। আমি কি আবার উল্টোপাল্টা ভাবতাম? আপনি যে খুশবুর ভাইয়া আমি জানতামই না, আর ওই শাকচুরিটাও কখনো বলেনি আপনি ওর ইউ শাট আপ স্টুপিড গার্ল। কে বলেছে তোমায় আমি খুশবুর ভাইয়া? কোনো ম্যানার্স শেখনি? একে তো রুমে নক না করেই সরাসরি রুমে আসছো, আবার এসে উল্টাপাল্টা কর্মকাণ্ড করছো। আইদের ধমকে বন্যা চমকে উঠলেও পরক্ষণেই রেখে বলে, তো আপনি খুশবুর রুমে কি করছেন? একটা প্রাপ্তবয়স্ক মেয়ের রুমে আপনার কি? তা আবার একেবারে কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলেন। একটা প্রাপ্তবয়স্ক মেয়ের রুমে থাকার মতো স্পর্ধা কে দেখাতে পারে? এইটুকু কমন সেন্স থাকলে আর কেউ এক্সামে গোল্লা পায় না। বন্যা ক্লাস টেস্টে একবার 0 পেয়েছিল, এর জন্য রিদান সুযোগ বুঝে খোঁচা মেরে দেয়। কথাটা শুনে বন্যা দরজার কাছে উস্কো খুস্কো চুলে রিদানকে বিরক্ত মুখে দাঁড়িয়ে থাকতে দেখে হাঁ করে তাকিয়ে থেকে বলে, হাউ সুইট। আপনার দিকে তাকিয়ে থাকতে থাকতে তো কখন এক্সাম টাইম শেষ হয়ে গেছিল টেরই পেয়েছিলাম না। আপনাকে এত কিউট হতে কে বলেছিল? চোখ সরানো দায় হয়ে যায়, সারাক্ষণ তাকিয়ে থাকে। স্টপ দিস ননসেন্স। বন্যার কথার মাঝে রিদান চিৎকার করে ওঠে, বেয়াদব মেয়ে, ভুলে গেছো আমি তোমার কি হয়? অসভ্য মেয়ে, এমন চিৎকার দিছে সাত সকালে যেন বাসায় ডাকাত পড়ছে। বন্যার ধমক খেয়ে প্রথমে ভয় পেল, পরক্ষণে খুশবুর দিকে তাকিয়ে বলে, তোকে পরে দেখে নিচ্ছি শয়তানটা, আগে তোর ভাইকে দেখিনি। বলেই রিদানের সামনে দাঁড়িয়ে কোমরে 2 হাত রেখে বলে, বেলা 10টার সময় আপনার 7 সকাল? আমার 10টায় 7 সকাল হোক নাই 12টায়, তাতে তোমার কি? এত সকাল? ভাইয়া তুমি কারো ভালোবাসা তুচ্ছ তাচ্ছিল্য করতে পারো না। খুশবু ভাইয়ের উপর অসন্তুষ্ট হয়ে কথাটা বললে রিদান বলে, ভালোবাসা অন্যায় না, কিন্তু না জেনে ডিভোর্সে একজনকে ভালোবাসা অন্যায়। বন্যা প্লেটের দিকে তাকিয়ে পরোটার নখ খুঁড়তে খুঁড়তে বলে, আমি যদি বলি আপনি ডিভোর্সে জেনে আমি আপনাকে ভালোবেসেছি, আর আজকে সবটা জানার পরেও আমি আপনাকে ভালোবাসি। রিদান একটা বিরক্তির শ্বাস ফেলে বলে, তুমি এতটাও ছোট না যে আমাকে বোঝাতে হবে, যথেষ্ট ম্যাচিওর একটা মেয়ে। ভুলে যেও না আমি তোমার স্যার, তোমার আমার দুজনের কাছেই বিষয়টা অস্বাভাবিক। এইসব নিয়ে আর না ভেবে নিজের স্টাডিতে ফোকাস করো। হ্যাঁ, আপনি তো আমার স্যার, আয়েদ স্যারও তো আমার স্যার, শুধু আমার না খুশবুরও তো স্যার। তাহলে আপনার কলিগ টিচার তার স্টুডেন্ট মানে আপনার বোনের রুমে কি করছিল? বন্যা এখন কথা শুনে আইদ খুক খুক করে কেসে ওঠে। খুশবু অতি ব্যস্ত হয়ে পিঠে হাত বুলাতে বুলাতে মাথায় ফু দিতে থাকে। আহা, স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা থেকে মন প্রাণ জুড়িয়ে গেল। দেখেছেন স্টুডেন্টকে বিয়ে করলে কতটা কেয়ারিং বউ পাওয়া যায়। বন্যার এহেন কথায় খুশবু লজ্জা পেয়ে আইদের পিঠ থেকে হাত সরিয়ে নিয়ে চুপচাপ বসে পড়ে। নিজেকে নিয়ে খুশবুর এমন ব্যস্ত হয়ে ওঠা দেখে আইদও খুব অবাক হয়। রিদান রেগে বলে, খুশবু, এই ফালতু মেয়েকে আমি যেন আর বাসায় না দেখি। ফ্রেন্ড তো ভার্সিটিতে।
খেজুরে আলাপ যা করার ভার্সিটিতে করে নিবি, অসভ্য মেয়ে একটা। আজকে আপনার বাসায় আসতে জন্য এভাবে ইনসাল্ট করছেন তো, অথচ একদিন আসবে যেদিন আমি এ বাসায় না থাকলে আপনার ঘুমই হবে না। বন্যা মনে মনে বলে। একের পর এক 5টা পরোটা খেয়ে ফেলে, এমনকি মাঝারি সাইজের এক বাটি ভর্তি মাটন খেয়ে ফেলে। 3 জোড়া চোখ যে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে, ওর সেদিকে খেয়ালই নেই। আর একটা পরোটা নেয়ার জন্য হাত বাড়িয়ে দেখে আর একটাও নেই। এই খাবার জন্য জোর করে বসিয়ে আবার সবার এত এত কথা শোনাচ্ছিস? দোস্ত তুই ঠিক আছিস? তোকে ভূত প্রেত অ্যাটাক করলো নাকি? খুশবুর কথা শুনে বন্যা কিছু বলছে না, মুখ অফ করে বসে আছে। বন্যা, আর ইউ ওকে? আয়াত কথাটা বলার সাথে সাথেই বন্যা দৌড়ে বেসিনের সামনে গিয়ে গড় গড় করে বমি করে দেয়। খুশবু ছুটে গিয়ে ওকে ধরে। এটা বমি করতে করতে কান্নাও করছে। বমি শেষে ক্লান্ত হয়ে বন্যার গায়ে শরীরটা এলিয়ে দেয়। খুশবুর চেয়ে বন্যা লম্বা চওড়া নাদুস নুদুস স্বাস্থ্যের অধিকারীর জন্য খুশবু ওকে ধরে রাখতে পারছে না। রিদানকে বের হয়ে যেতে দেখে আইদ এসে ধরে। আইদের সাহায্যে খুশবু বন্যাকে ওর রুমে এনে শুয়ে দেয়। বন্যা কিছুক্ষণ শুয়ে থেকে ওর পাশে বসা খুশবুর দিকে একবার তাকিয়ে আবার সোফায় বসা আইদের দিকে তাকিয়ে খুশবুকে বলে, নামিমা তো বেস্ট ফ্রেন্ড, তোর বিষয়ে আমার আর কি কি রে অজানা আছে? আইস স্যারের গাড়িতে আমি তোকে এর আগে দুইবার দেখেছি। আমি তো ভাবছিলাম আইস স্যারের সাথে তোর কিছু একটা চলছে, বাট জল গড়িয়ে যে এতদূর চলে গেছে বুঝতেই পারিনি। রিক্সাওয়ালা মামারে বললি তুই বিবাহিত, অথচ আমাকে বলিসনি। রিক্সাওয়ালা মামা জিজ্ঞেস করছিল তাই বলছিলাম, তুই তো আর জিজ্ঞেস করিসনি। খুশবুর ভাবলাসীন কথায় বন্যা ক্লান্ত মুখে শান্ত স্বরে অভিমান নিয়ে বলে, জিজ্ঞেস করার জন্য আমি সোনার ভাগিদারও হলাম না? ভালো ভালো, খুব ভালো। তা আমার আর তোর বিষয়ে আর কি কি অজানা আছে? বন্যা, আমার বিষয়ে একমাত্র তুই সব জানিস। আর বিয়েটা হুটহাট হয়ে গেছে, আমাকে একটু বোঝার চেষ্টা কর। আমি নিজে কোন পরিস্থিতির মাঝে